আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সরি, একটু দেরি হয়ে গেল কাজ আমি আমার ফাইলটা খুঁজে পাচ্ছিলাম না। এই এই ফাইলটা যে এক্সাইজ অ্যাক্টের, তারপর আবার আজকে অল্প করে একটু কাস্টমস অ্যাক্ট পড়াবো তো। ঠিক আছে। তো আমি জানি অনেকে হয়তো এখনো ঘুমিয়ে আছেন, মানে এখনো বিছানাতেই আছেন। ইটস ওকে, আন্ডারস্ট্যান্ড। ইনফ্যাক্ট আমি নিজেও কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আর মানে এখন অ্যাকচুয়ালি ওয়েদারটাই এমন, সকালবেলা আসলে ঘুম ভাঙতে চায় না। তারপর আবার ঘুম ভাঙিয়ে এরকম ক্লাস করা, সেটা তো আরো অনেক বেশি কি বলবো, একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার অন দি স্টুডেন্টস পার্ট। কিন্তু যেহেতু আগামীকালকে ক্লাস নিতে পারবো না, তাই আজকে ভাবলাম যে এটা তাহলে নিয়েই নেই ক্লাসটা, যেটা আসলে কিন্তু আমার লাস্ট উইকে নেওয়ার কথা ছিল। তখন তো নিতে পারিনি, সেখানেও অবশ্য আমার পার্সোনাল ইস্যু ছিল। তো আজকে অল্প অল্প করে একটু দেখি আর কি। এই একটা একদম ছোট, দেখেন এখানে মাত্র 7টা স্লাইডস। কাজ আচ্ছা, কারণ হচ্ছে এই অ্যাক্টের এখন তেমন আসলে কোনো রেলিভেন্স নেই। মানে আগে অনেকগুলো প্রোডাক্টস এর উপরে এই এক্সাইজ ডিউটি বা ট্যাক্স যেটা, সেটা ইম্পোজ করা হতো, কিন্তু এখন সেটা কমতে 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 মাত্র 2টা না 3টা সার্ভিসের উপর এখন এই এক্সাইজ ট্যাক্সটা ইম্পোজ করা হয়। সেটা আমরা দেখবো অল্প করে। তো এই জন্য হচ্ছে কি এটার মানে স্কোপটা অনেক বেশি লিমিটেড এক্সাইজ অ্যাক্টের কম্পেয়ার টু ভ্যাট। ভ্যাট হচ্ছে অনেক বেশি পারভাসিভ, ভ্যাটের ইফেক্ট গুলো। তো ওই জন্য ওটা পড়তে অনেক সময় লেগেছে। কিন্তু এক্সাইজ একটা হচ্ছে খুবই, মানে অ্যাক্ট তো খুব ছোট, বলতে যে একটা একসময় অনেক বড় ছিল, কিন্তু এখন যেহেতু এটার স্কোপটাকে অনেক কমিয়ে আনা হয়েছে, তো আসলে এখানে পড়ার জিনিস সেই হিসেবে অনেক কম এই এক্সাইজ অ্যাক্ট থেকে। তো যতটুকু দরকার, মানে আমাদের একদম শুরুতে মানে অরিজিনাল অ্যাক্টে যা ছিল ওখান থেকে অল্প 2-3টা স্লাইড দেখিয়ে এখন যে সার্ভিস গুলোর উপরে এই এক্সাইজ অ্যাক্টটা স্টিল ইম্পোজ করা হয় সেটা দেখাবো, তাহলে এই স্লাইডটা শেষ। কিন্তু তার মানে এই না দ্যাট গনা বি দ্য এন্ড অফ ইউর ক্লাস। তারপরে অল্প করে আবার একটু কাস্টমস একটা সেখানে অল্প করে দেখাবো, তারপরে ক্লাস শেষ হবে। আচ্ছা, তো আমি শুরু করছি। আম, কেউ যদি কোথাও বুঝতে না পারেন, মানে যদি শুনে থাকেন আর শোনার পরে যদি কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে বললেন। আর আদারওয়াইজ আমি কিন্তু কিপ চেঞ্জিং দ্য স্লাইডস, দ্যাটস ইট। আচ্ছা, তো আমরা যখন ভ্যাট পড়েছিলাম, ভ্যাটটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো আমরা দেখেছিলাম যে ভ্যাট শুধুমাত্র যেই গুডস গুলো মানে বাংলাদেশের ভেতরে তৈরি করা হচ্ছে, শুধু যে ওগুলার উপরে ইম্পোজ করা হয় তা না। রাদার আমরা কিন্তু ইম্পোর্টেড সার্ভিস নামে একটা অপশন দেখেছিলাম, যে আমরা যদি বাইরে থেকে কোনো সার্ভিস নেই বা বাইরে থেকে যদি কোনো কিছু ইম্পোর্ট করে নিয়ে আসি, তার উপরেও আমাদের ভ্যাট দিতে হয়। যারা সাপ্লায়ার তাদেরকে, গভর্নমেন্টকে ভ্যাটটা দিতে হয়। কিন্তু এই এক্সাইজ ডিউটি যেটা, এখানে আসলে প্রাইম অবজেক্টিভ এটাই ছিল যে গুডস যেগুলো হুইচ আর বিং প্রডিউসড উইদিন বাংলাদেশ, সেগুলোর উপরে এই এক্সাইজ ট্যাক্স এক্সাইজ ডিউটি এটা আমরা ইম্পোজ করব। এবং এই অ্যাক্টটা কিন্তু অনেক পুরানো। দেখেন এটা 1944 এর একটা act। তো এই অ্যাক্ট যখন ছিল তখন তো আসলে ভ্যাট এক নামে আসলে কিছু ছিল না। সো আজকে এখন যেই প্রোডাক্টস এর উপরে ভ্যাট ইম্পোজ করা হয়, হয়তো অনেক আগে, আজকে থেকে হয়তো 50 ইয়ার্স আগে তার উপর হয়তো ভ্যাট ইম্পোজ করা হতো না। পারহ্যাপস ইট ওয়াজ দেন আন্ডার দ্য পারভিউ অফ এক্সাইজ ডিউটি বা এক্সাইজ ট্যাক্স আর কি। তো এক্সাইজ ট্যাক্সের এখানে আসলে মানে অবজেক্টিভটা এটাই যে আমাদের বাংলাদেশের ভেতরে কোনো প্রোডাক্টস হয়তো মানে ম্যানুফ্যাকচার করা হচ্ছে, ওই প্রোডাক্টস এর উপরে আমরা এই এক্সাইজ ট্যাক্সটা ইম্পোজ করে দিব। এবং আগে যেটা হতো যে, যেহেতু ভ্যাট অ্যাক্ট ছিল না অনেক আগে, শুরু কথা যদি বলি, সো তখন যেটা হতো যে যদি কোনো প্রোডাক্টস এরকম ভ্যালু অ্যাড করা হতো, যেটা আপনারা ভ্যাট অ্যাক্ট পড়ার সময় দেখেছেন যে কোথাও ভ্যালু অ্যাড করা হচ্ছে। ভ্যালুয়েট করা মানে কি আমরা জানি, এই যে ধরেন ম্যানুফ্যাকচার থেকে হোলসেলের কাছে গেল, সো এখানে কস্ট বাড়লো, কিছু প্রফিট অ্যাড করা হলো, এগুলোকে আমরা ভ্যালু এডিশন বলছি। তো অনেক সময় যেটা হতো, এই ভ্যালু এডিশনের উপরেও এক্সাইজ ডিউটি ইম্পোজ করা হতো। আবার অনেক সময় ভ্যালু এডিশন না দিয়ে ডিরেক্টলি ফিজিক্যাল প্রোডাক্টস এর উপর এক্সাইজ ডিউটি যেটা সেটা ইম্পোজ করা হতো। হয়তো এরকম করে বলে দিল যে ফোন, মোবাইল ফোন বা ল্যান্ড ফোন যেটা, সেখানে প্রতিটা গুডস এর উপরে হয়তো আমাকে 10%, 12% করে এক্সেস ডিউটি দিতে হবে। এনিওয়ে দিস গো আস ওয়ে লং ব্যাক। তো এইটা এখন দেখেন যে কেন দেয়া হতো, মানে
এই এক্সাইজ অ্যাক্ট যেটার কথা বলছি, যে ডোমেস্টিক্যালি প্রডিউস গুডস যেগুলো, সেগুলোর উপরে হচ্ছে এক্সাইজ ডিউটি ইম্পোজ করা হবে। এটা তাহলে কেন করা হতো? তো প্রথমে একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে টু ডিসকারেজ দ্য কনজাম্পশন অফ সার্টেন আনডিজারেবল কমোডিটিস। আনডিজেবল কমোডিটিস এর মধ্যে আছে যেমন ধরেন আপনার সিগারেটস কিংবা টোবাকো টাইপ যে প্রোডাক্টস গুলো আছে। তো এখন এখন গভর্নমেন্ট যেটা করে, গভর্নমেন্ট হচ্ছে এগুলোর উপরে বেশি বেশি করে ভ্যাট, তারপর সাপ্লিমেন্টারি ডিউটি এগুলো ইম্পোজ করে, দে জাস্ট ট্রাই টু হাইক দ্য প্রাইস। সো প্রাইস হাইক করা হলে মানে হয়তো মানুষজন একটু কিনতে হেজিটেশন ফিল করবে, কিন্তু যদিও এটা হয় না, যারা চেইন স্মোকার আই ডোন্ট থিঙ্ক দে গিভ এ ড্যাম। তো সেটা বাদ দিয়ে যদি বলি, এখন তো ভ্যাট ইম্পোজ করা হয়, কিন্তু আগে যেটা হতো, অনেক আগে ওই সিগারেট বা টোবাকো রিলেটেড প্রোডাক্টস এর উপরে এরকম এক্সাইজ ডিউটি ইম্পোজ করা হতো। আবার অনেক সময় যেটা হতো, যে কোনো একটা গুডস এর কনজাম্পশনটাকে কন্ট্রোল করার জন্য, বা যেটা বলা হতে পারে যে হয়তো এটার প্রাইসটা যদি আমরা না বাড়াই, তাহলে হয়তো থাকে না, মানুষ যত্রতত্র ভাবে হয়তো দে উইল কিপ ইউজিং দ্য গুডস। সো টু পুট আ রেইন অন ইট, ওটার উপরও তখন এরকম এক্সেস ডিউটি বা এক্সেসটা ট্যাক্স ইম্পোজ করা হতো। এখানে দেখেন, আমি একটু একটা স্লাইড পরে যাই। এখানে কিছু গুডস এর এরকম লিস্ট দেওয়া আছে এক্সেস ডিউটি এর, যেটা অ্যাকচুয়ালি অনেক আগের কথা। আমরা আমাদের যখন এই ভ্যাট একটা আসলো 1991 সালে, সো ওই ভ্যাট একটা আসার আগে আমরা এই গুডস গুলোর উপরে এক্সেস ডিউটি ইম্পোজ করতাম। যেমন একটা দেখেন, গোল্ড আর সিলভার। সো এইরকম মানে আমরা যদি গোল্ডের, মানে দেখেন গোল্ড তো হচ্ছে একটা লাক্সারিয়াস প্রোডাক্ট অবভিয়াসলি। সো আমরা যদি এই গোল্ডের যে ইউজটা ওটাকে যদি কন্ট্রোল করতে চাই, তাহলে মানে এখানে এখন তো আমরা ভ্যাট দিই গোল্ড বা জুয়েলারি এসব কিছু কিনতে গেলে, তখন এরকম ভ্যাটটা না দিয়ে তখন আমরা এরকম এক্সেস ডিউটি দিতাম। আবার হচ্ছে দেখেন এই যে ব্রিক্স, তো এই যেটা আছে বা ইটের যে ভাটা যেগুলো আছে ওখান থেকে, ওটা তো জানেন যে আসলে পরিবেশের কি ক্ষতি করে। তো যেটা হতো আর কি, যে এখান থেকে মানে যে ইট গুলো তৈরি হয়ে থাকে, একটা সেকেন্ড, ওখানে আচ্ছা। সো যেহেতু আমি বলছিলাম যে এগুলো হচ্ছে পরিবেশের জন্য অনেক বেশি হার্মফুল, সো প্রায় যেটা হতো যে এগুলোর উপরে একটু এরকম মানে কন্ট্রোল ইম্পোজ করার জন্য এখানকার যে গুডস গুলো সেগুলোর উপরে আপনার ধরেন এরকম এক্সাইজ ডিউটি ওরা হয়তো চাপিয়ে দিত। চাপিয়ে দিলে এই গুডস গুলো তখন আপনার কি হবে, অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। তারপরে এই যে ব্যাংক চেক, সল্ট, নিউজ প্রিন্ট, ন্যাচারাল গ্যাস। তো আমরা কিন্তু এখনো দেখি যে এই গ্যাসের প্রাইস কখনো বাড়ানো হয়, কমানো হয়। সো একটা সময় যেটা হতো, এই মানে এক্সাইজ ডিউটি এইটা ইম্পোজ করে ওরা হচ্ছে এরকম গ্যাসের প্রাইসটা হয়তো মানে ওরা মানে গভর্নমেন্ট ওদের নিজেদের পলিসি অনুযায়ী যতটুকু রাখা উচিত ততটুকু রাখার জন্য এরকম এক্সেস ডিউটির হেল্প নিত। হয়তো কখনো এক্সেস ডিউটি বাড়িয়ে দিত, কখনো হয়তো ন্যাচারাল গ্যাস কনজাম্পশনের উপর এক্সেস ডিউটি কমিয়ে দিত। বাট এনিওয়ে, এইগুলো অ্যাকচুয়ালি অনেক আগের কথা। তারপরে উম একটা জিনিস না, এখানে ওই যে দেখেন বিড়ি, বিড়ি তো বুঝতে পারছেন, মানে সিগারেট, এরপর ক্লোদিং এন্ড ক্লোদিং গুডস, এরপর ব্যাংক সার্ভিস। সো এগুলোর উপর এক্সেস ডিউটি ছিল, সেটা কিন্তু তাও অনেক আগে। মানে ভ্যাট এক 1999 সালের যে ভ্যাট একটা প্রমোলগেট করা হয়েছে, তার আগে অ্যাকচুয়ালি এই গুডস গুলোর উপরে আমরা হচ্ছে এক্সেস ডিউটি দিতাম। কিন্তু তারপরেও যেটা হয়েছে, যে আমরা হয়তো এই গুডস গুলোর উপরে এক্সেস ডিউটি দিয়ে দিতাম, কিন্তু ভ্যাট হয়তো দিতাম না। মানে ভ্যাট একটা যখন চলে আসলো, তখনও যেটা করা হয়েছিল যে এই ধরনের গুডস গুলোকে আমরা ভ্যাটের আন্ডারে তখন নেই নাই, না নিয়ে উই কিপ দেম আন্ডার দ্য মেকানিজম অফ এক্সাইজ এন্ড সল্ট অ্যাক্ট 1944। এবং তার উপর থেকে আমরা একটা এক্সাইজ ডিউটি, মানে তার উপর একটা এক্সাইজ ডিউটি ইম্পোজ করা হতো, তারপর এক্সাইজ ডিউটি কালেক্ট করা হতো। এটাই আর কি বলা হচ্ছে। So, এগুলো মানে সবই হচ্ছে ডোমেস্টিক্যালি প্রডিউসড গুডস। এখানে বাইরে থেকে কোনো কিছু ইম্পোর্ট করে আনা হচ্ছে, এরকম কোনো গুডস এর উপর আপনার এক্সেস ডিউটি দেওয়া হতো না। মানে এক্সেস ডিউটিটা থাকে একটা এসেন্সটাই হচ্ছে এটা, যে ডোমেস্টিক্যালি প্রডিউস করা হচ্ছে, ডোমেস্টিক্যালি কনজিউম করা হচ্ছে, ওই গুডস গুলোর উপরে আমরা এক্সেস ডিউটি ইম্পোজ করব, যাতে করে আমরা, যদি এই সমস্ত গুডস এর কোনো নেগেটিভ এক্সটার্নালিটি বা কোনো হার্মফুল সাইড ইফেক্টস থাকে, সেগুলোকে যাতে আমরা মিনিমাইজ করতে পারি। মানে গুডস এর উপর এক্সেস ডিউটি ইম্পোজ করলে কি হবে, এগুলোর দাম বেড়ে যাবে। দাম বেড়ে গেলে হচ্ছে মানুষজন হয়তো আগের মতো করে কিনবে না। সো মানে ওটার ইউসেজটা একটু কন্ট্রোল করা পসিবল হবে। এটা একটা, যে ডিসকারেজ করা হার্মফুল গুডস গুলোকে। আর একটা হচ্ছে যেটা বললাম, যে যখন কোনো ক্রাইসিস অ্যারাইজ করে, সো তখন এরকম কিছু লাক্সারিয়াস এক্সপেন্সিভ গুডস যেগুলো, আমরা যদি সেগুলোর ট্রানজাকশন গুলোকে মানে
এরকম কন্ট্রোল করতে চাই, তাহলে তখন ওটার উপর এক্সেস ডিউটি মানে গভর্নমেন্ট ইম্পোজ করে থাকতো। এখন এখন সেটা অ্যাকচুয়ালি করা হয় না। এখন আমরা ওই যে আমাদের যে ভ্যাট আছে, এসডি আছে, এই মেকানিজম গুলো ইউজ করে আমরা প্রাইস গুলো মানে বাড়াই বা কমাই। তো এখন এটা এখানে জাস্ট হচ্ছে ওটাই দেয়া যে এটা কত সালের, এটা তো আপনার শুরুতে নাম দেখেই বুঝতে পারছেন। এই এক্সাইজ এন্ড সল্ট অ্যাক্ট হচ্ছে 1944 সালে, অনেক পুরনো একটা অ্যাক্ট। কিন্তু এত পুরনো যেসব অ্যাক্ট ছিল বাংলাদেশে, এগুলো কিন্তু পরবর্তীতে আস্তে 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 অ্যামেন্ড করা হয়েছে, অলদো ইট টুক টাইম। যেমন কাস্টমস অ্যাক্ট যেটা, এটা কিন্তু 1969-এর ছিল, বাট এটা মানে খুবই রিসেন্ট টাইমে এটাকে মানে নিউ যে ভার্সনটা, নিউ ভার্সনটাকে হচ্ছে মানে ইয়া করা হয়েছে, এনাক্ট করা হয়েছে। এবং একটা ব্যাপার কি, এগুলোর জন্য আসলে যে প্রসিডিওরটা, যে আমরা একটা অ্যাক্টকে হচ্ছে অ্যামেন্ড করব, এখানে অনেক কিছু রিভাইজ করব, এগুলোর জন্য না প্রসিডিওর অনেক আগে শুরু হয়ে যায়। দেখা যায় 10 বছর ধরে প্রসিডিওর চলতেই থাকে চলতেই থাকে, তারপরে হয়তো ফাইনালি দ্য ল কামস ইনটু ইফেক্ট। তো এটা হচ্ছে 1940 সালের একটা অ্যাক্ট বলা হচ্ছে। আর হচ্ছে এই যে এই ভ্যাটটা আসার পরে যেটা বেসিক্যালি হয়েছে, এটার যে ইউসেসটা এটা অনেক কমে গেছে। আদারওয়াইজ দেখেন, ভ্যাট একটা আসার আগে এই এক্সাইজ ট্যাক্সটা বাংলাদেশ গভর্নমেন্টের অনেক বড় একটা রেভিনিউর সোর্স ছিল, অলমোস্ট 22% অফ দেয়ার টোটাল রেভিনিউ। কিন্তু যেটা বললাম যে পরবর্তীতে যখন ভ্যাট অ্যাক্ট গুলো চলে আসে, তখন অনেক গুডস যেটাকে হয়তো মানে এক্সাইজ অ্যাক্টের মাধ্যমে মানে ওইটা ওদের প্রাইস গুলোকে রেগুলেট করা হতো, সেটাকে তখন এক্সাইজ অ্যাক্ট থেকে সরিয়ে ভ্যাট অ্যাক্টের আন্ডারে নিয়ে যাওয়া হয় এবং তার উপর তখন ভ্যাট ইম্পোজ করা হয়। তো এইভাবে করে এখন দেখেন, একটা সময় এটা সেকেন্ড লার্জেস্ট গভর্নমেন্টের রেভিনিউ সোর্স ছিল, কিন্তু এখন কিন্তু এটার অ্যাকচুয়ালি তেমন কোনো অবস্থাই নাই। কারণ আমাদের দেশে কিন্তু মাত্র 2টা সার্ভিসের উপরে এক্সাইজ ডিউটি ইম্পোজ করা হয়, যে এই দুটো সার্ভিস এখানে দেওয়া আছে। যে এক্স্যাক্টলি কোন দুটো সার্ভিসের উপরে আমার এক্সাইজ, যে কোন দুটো সার্ভিসের উপরে এখনো এই এক্সেস ডিউটি যেটা সেটা ইম্পোজ করা হয়ে থাকে। একটা হচ্ছে মানে যার জন্য এই লটাও আপনাদের মানে একটু করে আমার দেখানো লাগছে, কারণ এই মানে ধরেন একটা লতে তো আসলে অনেক কিছু দেখানো থাকে, কিন্তু ব্যাপার হচ্ছে এখন এটার স্কোপটা ইট হ্যাজ বিন সো লিমিটেড যে ও এত কিছু আসলে এখন আর দেখানোর দরকার নাই। রাদার আমার যেই দু একটা সার্ভিসের উপর এক্সেস ডিউটি এখন ইম্পোজ করা হচ্ছে, আমার মানে জাস্ট অতটুকু দেখালেই হয় আর কি, কাজ বাকিগুলো তো দেখিয়ে কোনো লাভ নাই। অ্যাক্টের অন্যান্য যে অংশ বিশেষ আছে, কারণ ওগুলো দে আর নো লঙ্গার রেলিভেন্ট ইন মডার্ন কনটেক্সট, কাজ ওই এক্সেস ওইভাবে করে এক্সেস ডিউটি এখন আর ইম্পোজ করা হয় না। বাট যেহেতু স্টিল দুটো সার্ভিসের উপর এক্সেস ডিউটি ইম্পোজ করা হয়, তাই একটু করে আর কি একটা দেখানো হয়। আচ্ছা, মানে একটা শিখানো হয় আর কি এখন আপনাদের এরকম আন্ডার গ্রেড লেভেল। তো এখানে প্রথম যে সার্ভিসটা কথা বলা হচ্ছে, যেখানে এই এক্সেস ডিউটি ইম্পোজ করা হয়, সেটা হচ্ছে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট। সো আমাদের ব্যাংকে সেটা যে কোনো অ্যাকাউন্ট হতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, এফডিআর হতে পারে, সেভিংস অ্যাকাউন্ট হতে পারে। ওই আপনার একটা অ্যাকাউন্ট থাকলেই হলো। তো আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনাকে এক্সেস ডিউটি দিতে হবে। ডাজন্ট ম্যাটার যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত, বা আপনি অ্যাকাউন্টে আসলে হয়তো ইউ আর নট এক্সিকিউটিং এনি ট্রানজেকশন থ্রু দিস অ্যাকাউন্ট ফর ভেরি লং টাইম, এটাও ম্যাটার করছে না। ম্যাটার করছে আপনার একটা অ্যাকাউন্ট আছে কিনা। তো এবং দেখেন, অ্যাকাউন্টের ব্যালেন্স পজিটিভ নাকি নেগেটিভ, ইট অলসো ডাজন্ট ম্যাটার। সো পজিটিভ মানে হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, আর যে আমার কাছে হচ্ছে সাফিসিয়েন্ট টাকা আছে, সারপ্লাস টাকা আছে আমার ব্যাংক অ্যাকাউন্টে। আর এটা দেখেন নেগেটিভ, নেগেটিভ ব্যালেন্স মানে কি, নেগেটিভ হচ্ছে যখন এই যে আমরা লোন নিয়ে ফেলি, মানে যে ওভারড্রাফট করা হয়, যে আমার হয়তো ব্যাংকে আমার নিজস্ব ব্যালেন্স হয়তো 1 লাখ টাকা, কথার কথা বলছি, কিন্তু তার সাথে হয়তো আমি আমার আরো 1 লাখ টাকার ওভারড্রাফট আছে, মানে আমি ব্যাংক থেকে হচ্ছে লোন নিয়ে ফেলেছি। তো এরকম যে ওভারড্রাফট ব্যালেন্স যেগুলো, যেটাকে আমরা এখানে নেগেটিভ ব্যালেন্স বলছি, এরকম যদি ব্যালেন্স থাকে, তার উপরেও একটা এক্সেস ডিউটি গভর্নমেন্টকে দিতে হবে। এবং এটা যেটা করা হয় বেসিক্যালি, এটা ব্যাংক হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে, জাস্ট এটা বছরে একবার কাটা হয় আর কি। মোস্ট প্রবাবলি ওই যে জুন 30, মানে একদম ইয়ার এন্ডিং যেটা, ওই সময় এই যারই ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, তারই অ্যাকাউন্ট থেকে এরকম একবার করে এক্সেস ডিউটি ইম্পোজ করে সেই অ্যামাউন্টটা হচ্ছে কেটে নেওয়া হয়। আচ্ছা, এখন দেখেন এখানে মানে এই স্ল্যাবসটা দেয়া আছে যে প্রথম 3 লাখ টাকা যদি অ্যাকাউন্ট ব্যালেন্স হয়, সেটা পজিটিভ হোক, মানে আপনার সারপ্লাস থাকুক, বা নেগেটিভ হোক, যে আপনি হচ্ছে ওভারড্রাফট করে ফেলেছেন। তো সেই ক্ষেত্রে দেখেন, আপনার এক্সেস ডিউটি হচ্ছে কোনো মানে দিতে হবে না, এটার জন্য হচ্ছে এক্সাম্পটেড আর কি। প্রথম 3 লাখ টাকার জন্য ধরেন আপনার ব্যাংক ব্যালেন্সই হচ্ছে 3 লাখ টাকা পর্যন্ত, সেটা পজিটিভ বা নেগেটিভ হোক। বা আপনি হয়তো ক্রেডিট কার্ডে হয়তো শপিং করেছেন, তো করতে যে হয়তো আপনার 3 লাখ টাকার একটা মানে নেগেটিভ ব্যালেন্স তৈরি হয়ে গেছে।
মানে ওভারড্রাফট তৈরি হয়ে গেছে, সো ওই ক্ষেত্রে আপনাকে কোনো এক্সেস ডিউটি দিতে হবে না, এটা নীল। কিন্তু তার পরবর্তী 3,01,000 টাকা থেকেই আপনাকে এক্সেস ডিউটি দিতে হবে। তো দেখেন 3,01,000 থেকে 5,00,000 টাকা পর্যন্ত হচ্ছে 150 টাকা। এই 150 টাকা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যাংকে নিয়ে পরে সেটা গভর্নমেন্টকে দিয়ে দিবে। তারপরে দেখেন 5,01,000 থেকে 1 মিলিয়ন হচ্ছে 500 টাকা। এইভাবে করে স্ল্যাবটা যেতে 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 যখন আপনার ব্যাংকের ব্যালেন্সটা 50 মিলিয়ন ক্রস করে যাবে, তখন আপনাকে, মানে এটা হচ্ছে হায়েস্ট আর কি। আপনার যদি 50 মিলিয়ন, আচ্ছা, সো আপনার যদি এরকম যেটা বলছিলাম যে এই 5 কোটি টাকা যেটা, এটা যদি হচ্ছে এক্সিড করে যায়, তারপর আপনার যেই ব্যালেন্সে থাকুক না কেন আপনাকে হচ্ছে 50,000 টাকা করে দিতে হবে। সো এটা হচ্ছে সর্বোচ্চ। এর উপরে তার এক্সেস কোনো ডিউটি গভর্নমেন্টকে দিতে হচ্ছে না। সর্বনিম্ন 3,00,000 টাকা ক্রস করলেই 150 টাকার একটা এক্সেস ডিউটি গভর্নমেন্টকে দিতে হবে। আচ্ছা, আর এটা গেল একটা, যে আমার ব্যাংক অ্যাকাউন্টের উপর একটা এক্সেস ডিউটি গভর্নমেন্টকে দিতে হয়। আর আরেকটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সার্ভিসেস রেন্ডার্ড বাই এয়ারলাইন্স। এই এয়ারলাইন, আমরা যখন এয়ারলাইন সার্ভিসটা ইউজ করি তখনও আমাদেরকে একটা এক্সেস ফি দিতে হয়। সো আমাদের যে এয়ারফেয়ারের যে বেস ভ্যালু, তার সাথে বিভিন্ন ট্যাক্সেস বা ফিজ হচ্ছে অ্যাড হয়ে থাকে দেখবেন। সো ওটার মধ্যেই এক্সেস ডিউটিটা থাকে। তো প্রথমে দেখেন, এবং এটা ডিপেন্ড করছে, আচ্ছা সরি ছবিটা একটু সরে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো, আমাদের এই এক্সেস ডিউটি এয়ারলাইন সার্ভিসের উপরে ডিপেন্ড করছে আমার আহ, মানে পার সিটের উপরে। যে আমি একাই জার্নি করছি, সো আমি একাই জার্নি করছি, আমি একটাই সিট নিয়েছি, আমার একটাই টিকিট। সো ওটার উপরে আমাকে যে ডিউটিটা দিতে হবে সেইটার কথা এখানে বলা আছে। দেখেন, একটা যেটা বলা সেটা হচ্ছে সার্ভিসেস রেন্ডার্ড বাই এয়ারলাইন by issuing a domestic airline ticket per seat for a single journey, which may involve one or more stopover on its way to the final destination airport. তো এইখানে দেখেন, যদি আমি বাংলাদেশের ভেতরেই ট্রাভেল করি, বাংলাদেশের ভেতরেই ট্রাভেল করছি, কিন্তু হয়তো স্টপ ওভার আছে, যে আম, হয়তো আমি সিলেট থেকে চিটাগাং এ যেতে যাচ্ছি। সো হয়তো সিলেটে, হয়তো কথা কথা সিলেট থেকে হয়তো আমি ঢাকাতে একটা স্টপ ওভার হলো, তারপরে হয়তো আমি চট্টগ্রামে গেলাম, মানে এরকম যদি হচ্ছে এরকম মাঝখানে থেমে তারপরে যাওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের রেট অফ ডিউটি হচ্ছে দেখেন 500 টাকা। মানে আমার যে টোটাল, আমার যে বেস ভ্যালুটা এয়ার ফেয়ারের, তার সাথে আরো 500 টাকা হচ্ছে মানে আমাকে এক্সেস ডিউটি বা ট্যাক্স হিসেবে দিতে হবে। কিন্তু যদি আচ্ছা না, এটা তো গেল এইটা। দাঁড়ান একটা সেকেন্ড, হ্যাঁ। তো তাহলে আমাকে হচ্ছে 500 টাকা করে একটা মানে এক্সেস ট্যাক্স দিতে হবে। এটা হচ্ছে মানে ডোমেস্টিক, মানে ডোমেস্টিক আমরা যে এয়ারলাইন সার্ভিসটা নিয়ে থাকি। সো এইখানে হচ্ছে কোনো মানে রিজিয়ন বেসিসে কোনো এক্সেস ডিউটিতে কোনো ভাগ করা হয় না, যে আমি যদি নর্থে যাই তাহলে আমাকে এত টাকা এক্সেস ডিউটি দিতে হবে, বা আমি যদি সাউথে যাই তাহলে আমাকে এত টাকা এক্সেস ডিউটি দিতে হবে। ইট ডাজন্ট ম্যাটার। মানে পুরো বাংলাদেশের ভেতরে আমি যদি ট্রাভেল করতে যাই, তাহলে আমাকে মানে পার সিটের জন্য, মানে একজনের সিটে, মানে একজনের এয়ারফেয়ারের সাথে হচ্ছে এই যে 500 টাকার একটা এক্সেস ডিউটি অ্যাড করা হবে। আচ্ছা, তারপরটা দেখেন, মানে এটা সেকেন্ড স্টেপটা যেটা, এটা হচ্ছে মানে আমাদের যে ইন্টারন্যাশনাল যে ফ্লাইট গুলো আমরা ইউজ করে থাকি, ইন্টারন্যাশনাল যে সার্ভিসটা সেটার জন্য। তো এখানে দেখেন, এখানে আবার আপনাদের একটু রিজিয়ন বেসিসে এখানে আর কি বুলেট পয়েন্ট করে একটু সেপারেট করে দিচ্ছি। এবং এই ইন্টারন্যাশনাল যে ফ্লাইটটা, এখানেও কিন্তু আপনার এই যে মানে কানেক্টিং ফ্লাইট বা হচ্ছে ট্রানজিট কথা যেটা বলছি আর কি, সেরকম থাকতে পারে। বা ধরেন এরকম যে আমি আম, হয়তো রাজশাহী থেকে বা রংপুর থেকে হয়তো আমি যেতে চাচ্ছি লন্ডনে। সো আমাকে তো ফার্স্টে আগে ঢাকায় আসতে হবে হয়তো, মানে আচ্ছা। সো আমাকে তো ফার্স্ট ঢাকা আসতে হবে, বিকজ ওখান থেকে হয়তো লন্ডনের ফ্লাইটটা নাই। সো আমি হয়তো ঢাকাতে একটা কানেক্টিং ফ্লাইট, এখানে ঢাকাতে আসবো, ঢাকাতে একটা কানেক্টিং ফ্লাইট ধরবো, তারপরে হয়তো লন্ডনে যাব। সো এনিওয়ে, এরকম ক্ষেত্রেও মানে হচ্ছে মানে প্রথমটা ছিল ডোমেস্টিক ডোমেস্টিক জার্নির জন্য, এখন হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নির জন্য, যেখানে আমার এরকম কানেক্টিং ফ্লাইট থাকতে পারে, সমস্যা নেই। সো ওই ক্ষেত্রে আবার দেখেন রিজিয়ন বেসিসে এগুলো সব মানে ডিভাইড করে দেওয়া হচ্ছে। তো আমি যদি সার্ক কান্ট্রিতে যাই তাহলে আমাকে 500 টাকা করে দিতে হবে, মানে এক্সেস ট্যাক্স যেটা আগেরটার মতোই। মানে আপনারা তো জানেন যে সার্কে হচ্ছে যে আমাদের আটটা আটটা নয়টার মতো দেশ আছে। এই দেশগুলোতে যদি আমি ট্রাভেল করতে যাই আর কি, সো তাহলে আমাকে হচ্ছে 500 টাকার এক্সেস ট্যাক্স। তারপরে হচ্ছে যদি এশিয়াতে মানে সার্ক বাদ দিয়ে অন্য এশিয়ান কান্ট্রিগুলোতে ট্রাভেল করতে যাই, তাহলে হচ্ছে 2,000 টাকা করে
এক্সেস ট্যাক্স দিতে হবে। আদারওয়াইজ বাকি সব মানে ফর দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড 3,000 অফ এক্সেস ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল। তো সেটা ইউরোপ হোক, ইউএস হোক, অস্ট্রেলিয়া হোক, যাই হোক, সেখানে বাকি জায়গাতে আপনাকে 3,000 টাকা করে এক্সেস ট্যাক্স দিতে হবে। তো এটা আর কি বললাম যে এখানে যেমন একটু আপনাদের ক্লাসিফিকেশন করে দিয়েছে, এই ক্লাসিফিকেশনটা কিন্তু আপনার ডোমেস্টিক জার্নির জন্য করা হয়নি। ডোমেস্টিক জার্নির জন্য এটা সব একটাই রেট, কিন্তু আমি ইন্টারন্যাশনাল যে ফ্লাইট গুলো আমরা ইউজ করছি ওটার জন্য রিজিয়ন বেসিসে দ্য এক্সেস ডিউটি উইল ভ্যারি। আর এখানে দেখেন, এখানে আসলে একটু একটা সুবিধা দেওয়া হয়েছে। এটা হচ্ছে যারা আমাদের ডিপ্লোম্যাটস যারা আছে বাংলাদেশে, বা ধরেন যারা এমবাসিতে কাজ করছে এবং তাদের হয়তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে, আপনারা হয়তো জানেন, মানে যারা এরকম ডিপ্লোম্যাটিক সার্ভিসে আছে ওনাদের কিন্তু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ইস্যু করা হয়ে থাকে, এবং সেই পাসপোর্টটা কিন্তু দেখতেও অন্যরকম, মানে আমরা ইউজুয়াল যে পাসপোর্টটা ইউজ করে থাকি আর সেটার মতো না দেখতে। তো ওটা অবভিয়াসলি ওটা আসলে কিছু অ্যাডিশনাল কিছু বেনিফিটস রেন্ডার করার জন্য ওইভাবে করে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট গুলো ইস্যু করা হয়। তো বাংলাদেশে এখন এটা এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে এই যে ফরেন ন্যাশনাল যারা আছে এবং যাদের কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে এবং তারা হয়তো এরকম ট্রাভেল করার সময়, সেটা বাংলাদেশের ভেতরে হোক বা দেশের বাইরে হোক, ট্রাভেল করার সময় ওরা হয়তো ওদের ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা দেখাতে পেরেছে, মানে ইটস অ্যান এভিডেন্স দ্যাট দে আর অফ ডিপ্লোম্যাটিক ক্লাস। তো তাহলে তখন ওদেরকে কোনো এক্সেস ডিউটি দিতে হবে না, মানে হচ্ছে এটা একটা ব্যাপার যে ওদের জন্য এই ফেয়ারটা, মানে সরি ফেয়ার বলছি কেন, এই এক্সাইজ ট্যাক্সটা ওদের জন্য নীল, ওদের জন্য এটা ওয়েভ করে দেওয়া হয়েছে। আদারওয়াইজ কিন্তু অন্য সবার জন্য এটা অ্যাপ্লিকেবল। সো যদি কোনো ফরেন ন্যাশনালও ধরেন বাংলাদেশে, ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, so তাকেও কিন্তু দিতে হবে। আদারওয়াইজ মানে মানে এভাবে যে ওনাকে দিতে হবে, আবার যদি না ওনার কাছে ডিপ্লোম্যাটিক কোনো পাসপোর্ট থাকে, যদি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকে ওনার কাছে এবং উনি যদি এটা শো করতে পারে তাহলে তো এটা ওনাকে দিতে হবে না। কিন্তু যদি ওনার কাছে, মানে উনি যদি কোনো ডিপ্লোম্যাটিক ক্যাটাগরির কেউ না হয়ে থাকে, হতেই তো পারে, মানে এরকম কত মানুষই তো আছে। সো জাস্ট ফরেন ন্যাশনাল হলেই যে এক্সেস ডিউটি ওয়েভ করে দেওয়া হবে, নট নেসেসারি। এটা আমার যখন হচ্ছে এইরকম মানে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকবে তখনই এই ডিউটিটা থেকে আমি এক্সেমটেড হব। তো জাস্ট এই দুটো সার্ভিসের উপর এখন আমাকে এক্সেস ডিউটি দিতে হয়। আর মানে এটার আসলে লিস্টটা অনেক বড় একটা লিস্ট ছিল প্রিভিয়াসলি, ওয়েন দ্য ভ্যাট অ্যাক্ট ডিডন্ট কাম ইনটু ইফেক্ট। তো তখন আসলে বেশিরভাগ এরকম কনজাম্পশন বা এক্সপেন্ডিচারের ট্যাক্স গুলো আমরা হয়তো এই এক্সেস ট্যাক্সের মাধ্যমে মানে কালেক্ট করে থাকতাম এই অ্যাক্টের মাধ্যমে, কিন্তু ভ্যাট একটা আসার পর থেকে এটার মানে স্কোপটা ছোট করতে 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 এখন জাস্ট এই যে দুটো সার্ভিসে নিয়ে আসা হয়েছে। সো এখানে অ্যাকচুয়ালি পড়ার মতো এতটুকুই ছিল, জাস্ট জানা যে এক্সেস ট্যাক্সটা কি, যেটা আমরা ডোমেস্টিক্যালি প্রডিউস যে গুডস তার উপরে ইম্পোজ করে থাকি। এবং এটা একটা সময় আসলে ভ্যাট একটা আসার আগে এটা আমাদের জন্য একটা বড় রেভিনিউর সোর্স ছিল, এবং এটা আমরা বেসিক্যালি ইউজ করতাম হচ্ছে হার্মফুল গুডস গুলোকে, মানে কি বলবো, ওদেরকে আর একটু মানে এক্সপেন্সিভ করে দেওয়া মানুষের কাছে, বা যেসব গুডস এর মাধ্যমে এরকম নেগেটিভ এক্সটার্নালিটি তৈরি হয়, বা হয়তো ইকোনমি ইজ গোয়িং থ্রু আ ক্রাইসিস, দ্যাটস ওয়াই উই ওয়ান্ট টু পুট রেইন অন সাম আনডিজারেবল গুডস কনজাম্পশন। সো ওইরকম ক্ষেত্রে এক্সেস ডিউটি ইম্পোজ করা হতো, এখন সেটা আমরা ভ্যাট বা এসডি, সাপ্লিমেন্টারি ডিউটি, এটার মাধ্যমে করে থাকি। আর এখন তাহলে এটা আসলে তেমন জোর মানে মানে কি বলবো, সিগনিফিকেন্স আসলে খুবই কম। এই দুটো সার্ভিস ছিল, এটা আমার একটু জাস্ট দেখানোর ছিল, আর কিছু নেই। তো আই হোপ কারো কোনো প্রবলেম নেই এখানে, এটা ইজি একদম। তারপরেও যদি কারো প্রবলেম থাকে বলতে পারেন, যদি না থাকে তাহলে আমি অল্প কিছুক্ষণের জন্য একটু ওই যে কাস্টমস একটা যেটা ছিল সেটা দেখাতাম, খুবই অল্প কিছুক্ষণের জন্য। ম্যাম, যদি হ্যাঁ, আমরা কোনো জায়গায় স্টপ না করি, ইন কেস অফ এয়ারলাইন্স, মানে আমি ডিরেক্ট একটা ফ্লাইট নিয়েছি কোনো, তাহলেও দিতে আহ, হবে, তাহলেও দিতে তারপরও কি হবে। ম্যাম দিতে হ্যাঁ হ্যাঁ, হবে? দিতে হবে। হ্যাঁ ম্যাম, যখন আমরা ব্যাংক সার্ভিসের উপরে হ্যাঁ এক্সাইজ ডিউটিটা কালেক্ট করছি, যদি ব্যাংকের হ্যাঁ ব্যালেন্সটা নেগেটিভ থাকে, দেন ব্যাংক হ্যাঁ। কিভাবে টাকাটা দিচ্ছে আর কি অ্যাকাউন্ট থেকে আমাদের এক্সাইজ ডিউটির টাকাটা? আর একটা যদি জিনিস আমার একটু সরিয়ে, নেগেটিভ 3 লাখ 1 টাকা থাকে, ওইটাকে তাহলে হ্যাঁ মানে আমার নেগেটিভ ব্যালেন্স আরো বেড়ে যাচ্ছে যতটুকু হ্যাঁ, এক্সাইজ তাহলে এক্স্যাক্টলি ডিউটিটা অ্যাড ঠিক করে? বলেছেন, আমার তখন নেগেটিভ ব্যালেন্স আরো বেড়ে যাচ্ছে, কারণ অলরেডি দেখেন হয়তো আমার একটা ওভারড্রাফট আছে হয়তো 4 লাখ টাকার, এখন তার উপরে আবার আমাকে একটা সার্ভিস চার্জ দিতে হচ্ছে। তো চার্জও তো আমার জন্য মানে কি একটা নেগেটিভ ব্যালেন্সই তো, তাই না? আমরা জানি যে ব্যাংকের ইয়েস। ক্ষেত্রে যখন চার্জ করা হয় সেটাকে আমরা হচ্ছে ডেবিট করা বলে থাকি, আর যদি টাকা আসে তাহলে ক্রেডিট
ক্রেডিট করা বলি, তাহলে ওটার মাধ্যমে কিন্তু আরো কিছু মানে ডেবিট করা হচ্ছে টাকা। দ্যাট মিনস কি আমার নেগেটিভ যে ব্যালেন্সটা সেটা আরো বেড়ে যাচ্ছে। এগুলো কিন্তু পরে আমাকে সব ব্যাংকে মানে শোধ করতে হবে, কাজ আমার যে লোন এটা তো আমাকে শোধ করতেই হবে। তার সাথে তখন আমাকে পরে যখন আমি টাকা দিব মানে ব্যাংকে যখন জমা দিব, তখন আমাকে সাথে এক্সেস ট্যাক্সটা সহ দিতে হবে। ম্যাম ম্যাম আরেকটা প্রশ্ন, আমরা যে পেট্রোলিয়ামের ওপরে এক্সাইজ ডিউটি ইম্পোজ করছি, এটা কি ম্যাম ন্যাচারাল রিসোর্সেস এর কনজাম্পশন যাতে মানুষ আরো পেট্রোলিয়াম, মাইন্ডফুলি করে পেট্রোলিয়ামের এই কথা বলছেন? কারণে? হ্যাঁ না, ইয়েস পেট্রোলিয়ামের কথা বলছেন, এই যে শুরুতে একটা আমি যে একটা লিস্ট ইয়েস দেখিয়েছিলাম ম্যাম। ওখানে যে পেট্রোলিয়াম করে, হ্যাঁ হ্যাঁ, একটা সময় এটা এভাবে করে করা হতো। কারণ দেখেন এখনো কিন্তু প্রায় এরকম হয় না যে গ্যাসের যে প্রাইসটা হয়তো বাসা বাড়ির গ্যাসের প্রাইসটা হচ্ছে বাড়ানো হচ্ছে বা ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের প্রাইসটা হচ্ছে কমানো হচ্ছে, এটাকে রেশন করে দেয়া। মানে আমাদের তো এমনিতেও এই সমস্ত মানে প্রোডাক্টস গুলো একটা আসলে একটু কি বলে একটা ক্রাইসিস থাকে, ক্রাইসিস থাকে বলতে কি এগুলো তো খুব লিমিটেড। সো যেহেতু এই মানে ন্যাচারাল গুডস এগুলো খুবই ভ্যালুয়েবল বাট এটা লিমিটেড, সো এটা যাতে মানুষ যত্রতত্র ভাবে ইউজ না করে। যখন এটার প্রাইসটা বেড়ে যাবে দেন উইল বি মোর মাইন্ডফুল অফ ইটস ইউজেস, যে এমনিতে তো হচ্ছে এটার টাকা অনেক বেশি, সো আমি যত বেশি গ্যাস ইউজ করবো আমাকে তত বেশি হয়তো মানে ট্যাক্স বা গ্যাসের সেই প্রাইসটা দিতে হবে। সো আমরা যাতে এরকম ওয়েস্ট না করি, দ্যাটস ওয়াই আমাদের তখন এরকম ন্যাচারাল গ্যাস ও পেট্রোলিয়াম গুডস এর উপরে ট্যাক্সেস ডিউটি ইম্পোজ করা হতো, যেটা এখন করা হয় না। থ্যাংক ইউ, বুঝেছি। ঠিক আছে। সো বেসিক্যালি এটাই বলছিলাম যে প্রাইস বেড়ে গেলে তখন তো আমাদের মনে একটা চিন্তা থাকবে, যেহেতু প্রাইস অনেক বেশি, তো তখন হয়তো অনেক সময় থাকে না আমরা যে হয়তো চুলাটা হয়তো মানে মানে ওভাবে করে গ্যাসটা মানে জ্বলছে, মানে ইটস স্টিল বার্নিং, আমরা ওভাবে করে রেখে চলে যাই, কোনো হয়তো কাজ নাই। তো এটা তো একটা ওয়েস্ট হচ্ছে। তো এই যদি ভাবে করে মানে প্রাইসটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তখন আমাদের মাথায় হয়তো এটা ক্লিক করবে যে না আমি হচ্ছে ওয়েস্টেজের সাথে হয়তো আমি এটা এটা আমি করতে পারবো না, করতে গেলে তো হচ্ছে আমাকে অনেক বেশি মানে গ্যাসের প্রাইস দিতে হবে, পে করতে হবে গভর্নমেন্টকে। তখন হয়তো আমি মানে যখন আমার কাজ থাকবে না চুলাতে, তখন হয়তো আমি সেটা নিভিয়ে দিয়ে যাব আর কি। তো এটা এরকম কারণ এটাকে রেশনিং করা বলে আর কি, বা হচ্ছে এটার ওয়েস্টেজটা যেটা সেটা যাতে আমি কন্ট্রোল করতে পারি। দ্যাটস ওয়াই এক্সেস ডিউটি এক সময় ইম্পোজ করা হতো। তো যেটা বললাম যে এখন আসলে এক্সেস ডিউটি আছে এই দুটো সার্ভিসের উপর। আর এইখানে যেগুলো দেয়া ছিল এগুলো আগে ছিল, যখনও আমাদের ভ্যাট একটা আসেনি বা ভ্যাট একটা হয়তো মাত্র এসেছে, স্টিল আমরা এই গুডস গুলোকে ভ্যাট অ্যাক্টের আওতায় আনিনি, তখন আমরা এগুলোর উপরে এই যে লিস্ট দেওয়া আছে এগুলোর উপর আমরা এক্সেস ডিউটি ইম্পোজ করতাম, কিন্তু এখন করা হয় না। এখন জাস্ট ওই যে যে দুটো সার্ভিস দেখালাম, আপনার এই যে ব্যাংক সার্ভিস আর হচ্ছে ডোমেস্টিক, সরি ডোমেস্টিক বলছি, ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যাই হোক, যে এয়ারলাইন জার্নি যেটা, সেটার উপরে হচ্ছে আমাকে এখন এক্সেস ডিউটি দিতে হয়। আর কোনো কিছু দেওয়ার মতো নেই আর কি। ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমি এই স্লাইডটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, আই হোপ যে এই স্লাইডটাতে আর কারো কোনো প্রবলেম নেই। তো তাহলে এটা আমি ক্লোজ করে অল্প একটু জাস্ট ধরেন এখন তো 10টা 51 বাজে, 10 to 15 মিনিটস এর জন্য একটু কাস্টমস একটা দেখাই, তারপর শেষ করে দেব। কারণ আমি যেটা দেখলাম আসলে আপনাদের সব ভারী ভারী জিনিসগুলোই পড়ানো হয়ে গেছে। মানে পাবলিক ফাইন্যান্সটা যদিও এটা ইজি ছিল, কিন্তু এটার সিলেবাসটাই হিউজ ছিল। এটা মনে করেন আমরা যদি সিলেবাস সাথে কম্পেয়ার করি, ওই পাবলিক ফাইন্যান্সে ছিল 60%-এর সিলেবাস, 60% ইনভলভ পাবলিক ফাইন্যান্স। আর যদিও আবার পরীক্ষার প্রশ্নের সময় আবার সবকিছু একটু উল্টে যায়, প্রশ্নের সময় আবার পাবলিক ফাইন্যান্সকে 40% ওয়েট দিতে হয়, এই ইনডিরেক্ট ট্যাক্স গুলো এগুলোকে 60% ওয়েট দিতে হয়। কিন্তু আমরা যদি সিলেবাসটা চিন্তা করি, পড়া কোথায় বেশি চিন্তা করি, তাহলে সবচাইতে বেশি পড়া ছিল পাবলিক ফাইন্যান্সে, ফলোড বাই ভ্যাটটা। তো মানে আমি এর জন্য যেভাবে হোক এই দুটো আমি আগে শেষ করতে চাচ্ছিলাম, যে ঝামেলার জিনিসগুলো আগে শেষ হয়ে যাক, কারণ পরবর্তীতে যেগুলো আছে ওগুলো ইজি। তো দেখতেই পাচ্ছেন আগের ক্লাসে গিফট ট্যাক্স পড়িয়েছি, মাত্র 2 পেজের ছিল এটা, ওই যে আপনাদের সি এর বইটা যেটা সেখানে। আবার এক্সএসটিতে তো তেমন কিছু নাই। মানে এটা ধরেন আহ মানে এটা এজন্যই পড়ানো লাগছে কারণ এখনো দু একটা সার্ভিসের উপর এক্সএসটি ইম্পোজ করা হয়, তাই হয়তো একটু দেখানো লাগছে, নয়তো তো হয়তো এটাও দেখানো লাগতো না। এটা হয়তো একসময় অবসলিট হয়ে যাবে। আর আছে হচ্ছে কাস্টমস অ্যাক্ট, এখানে কিছুটা জিনিস আছে পড়ানোর মতো, বাট এটাও ভ্যাটের মতো এত বড় না, এত কিছু দেখানো লাগবে না। কাস্টমস এর এই যে নতুন একটা, ওটা হচ্ছে বাংলা ভার্সনটা আছে ইয়াতে,
মানে অনলাইনে পাবেন। আমি ইংলিশটাও বহুভাবে খুঁজে কোথাও পাইনি, নতুন যে কাস্টমস অ্যাক্ট 2023-এর। সো আমি যেটা করেছি, আপনাদেরকে আমি যে বইটা দিয়েছিলাম, আমি এখনই বইটা খুলছি, ওই যে বাংলাদেশ ইনকাম ট্যাক্স অ্যাক্ট বাই নিখিল চন্দ্র শীল, ওনাদের বইয়ে হচ্ছে মানে আমি ইংলিশ কন্টেন্টটা পেয়েছি, কিন্তু এটা আবার আমি সি এর বইটা তো পাইনি। সি এর বইটা তো দেখছি যে ওরা ডিরেক্টলি তুলে দিয়েছে, মানে বাংলাতেই সব তুলে দিয়েছে। তো এখন এই জন্য আমি করলাম কি, ওই বই থেকে আমি যে পার্ট গুলো পড়াবো সেটার ছবি তুলে পিডিএফ করেছি। আর কি করব বলেন, আমাকে তো কিছু একটা মানে অনলাইন ক্লাসে দেখাতে হবে। আচ্ছা, আই হোপ এটা দেখা যাচ্ছে। মানে আমি নতুন যে ফাইলটা ওপেন করেছি, সো এটা বেসিক্যালি আপনাদের যে বইটা আছে আহ, নিখিল চন্দ্র শিলার, আমি কিন্তু বলেছিলাম বইটা একটু পারলে কিনে নেন, কারণ এই বই থেকে কিন্তু ম্যাথ করতে হবে। ভ্যাটের জন্য কিছু ম্যাথ দিয়েছি, ইনফ্যাক্ট গিফট ট্যাক্স থেকেও আমি কিন্তু কিছু ম্যাথ দিব। মানে গিফট ট্যাক্সে হয়েছে কি, সি এর বইটাতে একটা ম্যাথ দেয়া জাস্ট, যদিও একটা ম্যাথের মধ্যে অনেকগুলো ইস্যুস নিয়ে এসেছে, যে দেশের বাইরে আমি গিফট করেছি, দেশের ভিতরে গিফট করেছি, ছেলে মেয়েকে গিফট করেছি, বন্ধুকে গিফট করেছি, মানে অনেক সবকিছু ওনারা দেখানোর চেষ্টা করেছে। কিন্তু আসলে একটা ম্যাথ করলে তো সমস্যা, আরো হয়তো 4-5টা ম্যাথ করলে আপনাদের মানে একটু প্র্যাকটিস করলে হয়তো আপনারা আরো ভালো মতো সেটা বুঝতে পারবেন। তো আমি কিন্তু ওই বই থেকে আরো হয়তো কয়েকটা ম্যাথের নাম্বার দিয়ে দিব গুগল ক্লাসরুমে। আর এই যে কাস্টমস অ্যাক্ট যেটা, এটা ওই বই থেকে পড়াতে হচ্ছে, কারণ এই ইংলিশটা আমি আপাতত কোথাও খুঁজে পাচ্ছি না। আর আমাকে ল থেকে যদি টুকটাক আরো কিছু পড়া লাগে, তখন হয়তো সেই বাংলা কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে বলে দিব, সেটা আপনারা পড়বেন। কিন্তু আদারওয়াইজ এখন আমি যেটা করছি, এটা এই এই যে যে পিডিএফটা আমি দেখাচ্ছি, এটাই। এখানে আমি যেটা যেটা দরকার আপনাদের কাস্টমস অ্যাক্ট থেকে, সেগুলো আর কি একটু মানে মার্ক করে রেখেছি, মার্ক করে আর কি ওই পিডিএফ করে ফেললাম গতকালকে, যেহেতু আজকে তো কিছু আমাকে দেখাতে হবে। আচ্ছা, তো অল্প করে একটু পড়াচ্ছি আজকে। আচ্ছা, আমি আবারও বলছি, মানে কারো কাছে যদি এই বইটা না থাকে, মানে বেটার কিনে নেওয়া। আর যদি না কিনতে চান সমস্যা নাই, যদি আপনাদের কোনো ফ্রেন্ডের কাছে এই বইটা থাকে, তাহলে সেখান থেকে আমি যেটা যে পার্ট গুলো পড়াচ্ছি বা যে ম্যাথ গুলো করতে বলছি, ওগুলো তাহলে আপনারা ছবি তুলে নিন বা ফটোকপি করে নিন। মানে সামহাও যেগুলো যেগুলো দেখানো হচ্ছে, আমার কথা হচ্ছে যে দোজ রিসোর্সেস শুড বি উইথ ইউ, দ্যাটস ইট। আচ্ছা, তো শুরুতে আর কি যেটা বলা হচ্ছে, এই যে আমাদের এখানে এখানে তো তেমন কিছুই না। এখানে যেটা করেছে আপনাদের এই বলে আমাদের কাস্টমস একটা আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে, সেটা নিয়ে আর কি জাস্ট মানে একটু এটাকে আমরা হিস্ট্রি বলতে পারি আর কি। আমাদের যে কাস্টমস একটা ছিল, এটা যে এখন 2023 সালে যে নতুন একটা এসেছে, সেটা হিস্ট্রিটা কোত্থেকে কি হয়েছে সেটাই বলা হচ্ছে। দেখেন এখানে কি বলা হচ্ছে, ইন দ্য আর্লি 20th century taxes on imports and exports were the seventh major source of public revenue. তো দেখেন এই 20th সেঞ্চুরিতেও এই ইম্পোর্ট এক্সপোর্টটা মানে এটা যে খালি হচ্ছে এখনই মানে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হয়েছে, এর এর জন্য অনেক বেশি ইম্পোর্ট এক্সপোর্টের লেভেলটাও বেড়ে গেছে। সো আমাদের যে আমরা জানি যে ইম্পোর্ট এক্সপোর্টের উপর একটা ট্যারিফ ইম্পোজ করা হয়, যেটা আমরা যে কাস্টমস অথরিটি কালেক্ট করে থাকে, সেটা আমাদের রেভিনিউর অনেক বড় একটা সোর্স। তো এটা খালি এখন এটা দেখেন মানে মোটামুটি 100 বছর 100-150 বছর পেছনে যদি যাই, তখন থেকেও এটা গভর্নমেন্টের রেভিনিউর অনেক বড় একটা সোর্স ছিল। এবং একটা সময় যেটা ছিল, দেখেন এই যে সি কাস্টমস অ্যাক্ট বলা হতো, যেটা আসলে মানে ব্রিটিশ যে কাস্টমস ল, মানে ব্রিটিশরা যেটা ওরা সেটা হচ্ছে তৈরি করেছিল সি কাস্টমস অ্যাক্ট। কারণ হচ্ছে মানে এখনো কিন্তু আমরা দেখবো যে আমাদের এই সমস্ত ইম্পোর্ট এক্সপোর্টের অনেক বড় একটা পোর্শন কিন্তু আসলে এই সি রুটে হয়ে থাকে। তো এটা ছাড়াও আরেকটা ছিল একটা, দেখেন দ্য ল্যান্ড কাস্টমস অ্যাক্ট। সো এই সি কাস্টমস একটা ছিল হচ্ছে মানে আমাদের সি রুটটা ইউজ করে যে ইম্পোর্ট এক্সপোর্টেশনটা হচ্ছে, সে সেখান থেকে আমরা হচ্ছে কাস্টমস কালেক্ট করবো, মানে ডিউটিটা কালেক্ট করব। আর ল্যান্ড কাস্টমস অ্যাক্ট নাম দেখেই বুঝতে পারছেন, এটা হচ্ছে ল্যান্ড রুটের মাধ্যমে আমাদের যে গুডস গুলোর মানে ট্রান্সফার হয়ে থাকে বা ট্রানজিট হয়ে থাকে, সেগুলোকে কন্ট্রোল করার জন্য এবং তার উপরে কাস্টমস ডিউটি ইম্পোজ করার জন্য এই অ্যাক্ট গুলো
তখন প্রমোটেড করা হয়েছিল। তারপরে দেখেন মানে তখন তো আসলে বাংলাদেশ হচ্ছে কি মানে ব্রিটেনের একটা কলোনি ছিল। তো ওরা হচ্ছে আমাদের জন্য এই ধরনের এই যে এই অ্যাক্ট গুলো তখন আর কি তৈরি করেছিল, যে সি কাস্টমস অ্যাক্ট, ল্যান্ড কাস্টমস অ্যাক্ট। পরবর্তীতে যেটা হয় মানে যেটা পাকিস্তান পিরিয়ডে হয়, কাস্টমস অ্যাক্ট 1969, এটা এটা আর কি তখন হচ্ছে এনাক্ট করা হয়। এবং এটা এনাক্ট করার সময় কিন্তু যে প্রিভিয়াস যে দুটো অ্যাক্ট ছিল, সি কাস্টমস অ্যাক্ট, ল্যান্ড কাস্টমস অ্যাক্ট, ওগুলোকে মানে হচ্ছে ওখানেকার যে প্রভিশন গুলো ছিল, ওখানকার যে ক্লজ গুলো ছিল, ওগুলোর উপরে বেস করেই কিন্তু আমাদের এই দ্য কাস্টমস অ্যাক্ট 1969 তৈরি করা হয় পাকিস্তান পিরিয়ডে। তো পরবর্তীতে যখন বাংলাদেশ আর কি স্বাধীন হয়ে যায়, স্বাধীন হয়ে যাওয়ার পরও তখনকার যে গভর্নমেন্ট, ওরা এই কাস্টমস অ্যাক্ট 1969 যেটা, এটাকেই অ্যাডপ্ট করে নেয়। বাংলাদেশ কিন্তু এরকম অনেক ক্ষেত্রেই করেছে, যে পাকিস্তান পিরিয়ডে বা ব্রিটিশ পিরিয়ডের যে অ্যাক্ট গুলো ছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ওই অ্যাক্ট গুলোকে অ্যাডপ্ট করে নেয়, করে হচ্ছে সেটাকে হচ্ছে বাংলাদেশের জন্য আর কি কন্টিনিউ করতে থাকে। তো অ্যাকচুয়ালি দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু আসলে অনেক পুরাতন অ্যাক্ট, মানে এই কাস্টমস অ্যাক্ট হয়তো 1969 সালের, কিন্তু এগুলোর যে বেসিস গুলো, এগুলো হয়তো সেই মানে ব্রিটিশরা আর কি যা করে দিয়েছিল, তার উপরে বেস করেই হয়তো এই একটা তৈরি করা হয়েছিল। আর এইটা বহুদিন চলেছে আমাদের দেশে। তো মোটামুটি এই যে দেখেন কাস্টমস অ্যাক্ট, মানে একদম নিউয়েস্ট যেটা আর কি, এই যে একটা তো হচ্ছে কাস্টমস অ্যাক্ট 1969, এটা দিয়েই হচ্ছে বহু বছর আমাদের দেশে ইম্পোর্ট এক্সপোর্ট কে কন্ট্রোল করা, ইম্পোর্ট এক্সপোর্টের উপর হচ্ছে ট্যারিফ ইম্পোজ করা, এই জিনিসগুলোকে কন্ট্রোল করা হয়েছে। ফাইনালি কাস্টমস অ্যাক্ট 2023, এটা আর কি গভর্নমেন্ট মানে এই নতুন একটা পাস করাতে পেরেছে, যেটা ইফেক্টিভ হয়েছে জুলাই 1, 2024 সাল থেকে। এখন দেখেন যদিও এটা 2023 সালের অ্যাক্ট, কিন্তু এটার জন্য কিন্তু মানে যে শুরুতে বলেছিলাম না, প্রসিডিওরটা অনেক আগে শুরু হয়ে যায়। মানে এটার জন্য মানে আমরা একটা পুরো কাস্টমস একটা অনেক পুরাতন বাংলাদেশে, উই নিড ব্র্যান্ড নিউ কাস্টমস অ্যাক্ট, উই নিড সো মেনি অ্যামেন্ডমেন্টস, সো ওটার উপরে বেস করে প্রসিডিওর কিন্তু আরো মনে করেন 10-11 বছর আগেই শুরু হয়ে গিয়েছিল, যে নতুন করে একটা মানে 2011-12 সাল, 2013 সাল, ওই সময় থেকে একটা প্রসিডিওর আন্ডারটেক করা হয়েছিল, যে যে পুরাতন যে কাস্টমস একটা আছে 1969, এটাকে রিপ্লেস করে নতুন একটা অ্যাক্ট এনেক্ট করা হবে ফাইনালি, যেটা আর কি করতে পারে 2024 সালে জুলাই 1 থেকে সেটা ইফেক্টিভ হয়। সো আসলে এখানে জাস্ট কিছুই না, একটু মানে বাংলাদেশের কাস্টমস একটা কোথা থেকে কিভাবে আসলে, মানে শুরুটা তো আমাদের জন্য সবকিছু শুরু হচ্ছে সেই ব্রিটিশদের দিয়ে আর কি। আমরা যদি মানে 200-300 বছর পেছনে যাই, সো ওদের অ্যাক্ট গুলোকে হয়তো পাকিস্তান পিরিয়ডে ওই গভর্নমেন্ট হচ্ছে অ্যাডপ্ট করে নিত। তারপরে পাকিস্তান মানে ওদের যে রুলটা যখন মানে পাকিস্তানের যে রেইনটা ছিল আমাদের উপরে, সেটা যখন চলে গেল, তারপরে বাংলাদেশের যে নতুন গভর্নমেন্ট, তারা ওই পাকিস্তান পিরিয়ডের যে অ্যাক্ট গুলো, ওগুলোকে অ্যাডপ্ট করে নিত। তারপরে হয়তো ধীরে ধীরে, মানে এত পুরাতন এক দিয়ে তো আসলে হয় না, এগুলো তো আসলে কন্টিনিউসলি মানে অ্যাটলিস্ট একটা স্পেসিফিক ইন্টারভাল অফ টাইম পর পর এগুলো আসলে চেঞ্জ করা উচিত বা অ্যামেন্ড করা উচিত, যেটা আসলে বাংলাদেশ পারে না করতে। এখনো অনেক জায়গাতে অনেক পুরাতন একটা আছে যেগুলো দিয়ে স্টিল দে আর ট্রাইং টু রেগুলেট দ্য ট্রেড। তো তাও ভালো যে অ্যাটলিস্ট এটা এই কাস্টমস এর মতো একটা ইম্পর্টেন্ট একটা সেক্টরে নতুন করে অ্যাক্ট আনতে পেরেছে। আচ্ছা, তো এখানে দেখেন আপনাদের কাছে যদি বই থাকে, আপনারা চাইলে কিন্তু বইও দেখতে পারেন। আমি তো এটা আমার বই থেকেই হচ্ছে নিয়েছি সবকিছু। তো আচ্ছা, এখানে পরবর্তীতে যেটা বলা হচ্ছে অবজেক্টিভস অফ কাস্টমস অ্যাক্ট এন্ড প্রসিডিউর। সো এটা নাম দেখে বুঝতে পারছেন মানে আমাদের এটার অবজেক্টিভ হচ্ছে কি, এই ডিউটি কালেক্ট করা। এবং এই ডিউটি কালেক্ট করার যে ব্যাপারটা, এই এটাকে মানে দেয়া হয়েছে আমাদের ভ্যাট, এক্সাইজ এন্ড কাস্টমস নামে হচ্ছে যে উইং আছে গভর্নমেন্টের। আচ্ছা, সো সেই উইং এর উপরে মানে এনবিআর। সো এনবিআর এর আপনারা জানেন কিনা জানি না, আমাদের ইনকাম ট্যাক্স নামে হচ্ছে একটা সেপারেট উইং থাকে, ইনকাম ট্যাক্স। সো ইনকাম ট্যাক্স হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, সেটার মাধ্যমে হচ্ছে আমরা যারা ইন্ডিভিজুয়াল, আমাদের কাছ থেকে হচ্ছে ওরা ইনকাম ট্যাক্সটা কালেক্ট করে। সো আর যারা ধরেন বিজনেসম্যান, বিজনেসের কাজ করছে, তো তাদের জন্য আবার আরেকটা উইং আছে, ওটাকে আমরা যেটা বলছিলাম যে ভ্যাট, কাস্টমস এন্ড হচ্ছে এক্সিস, বা হচ্ছে কাস্টমস, এক্সিস এন্ড ভ্যাট, এরকম কোন একটা নাম আর কি। সো ওই উইং, এনবিআর এর ওই এক্সিস, কাস্টমস এন্ড ভ্যাট উইং যেটা, সেই উইং এর কাজ হচ্ছে এই কাস্টমস ডিউটি কালেক্ট করা। সো কাস্টমস কালেক্ট করার সাথে সাথে ওদের কিন্তু আবার ভ্যাট, এসডি, এগুলাও কিন্তু হচ্ছে ওদের দায়িত্বের মধ্যে পড়ে। মানে ওই একটা উইং এ এই কাস্টমস ডিউটিও কালেক্ট করে, আবার হচ্ছে আপনাদের ভ্যাট বা এসডি যেটা, সেটাও কালেক্ট করে থাকে। এবং ওদের প্রধান কাজ হচ্ছে
এটা কালেক্ট করা, মানে আমি যদি ওই উইংটার কথা বলি, কাস্টমস অথরিটির বা কাস্টমস উইং এর, যে ওদের প্রধান কাজ হচ্ছে কাস্টমস ডিউটি কালেক্ট করা বা ভ্যাট কালেক্ট করা, এসডি কালেক্ট করা, মানে আমরা যখন ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে। সো এই কাস্টমস ওয়ার্ডটা যখন আসছে, অ্যাটলিস্ট এতটুকু তো হচ্ছে আমরা বুঝতেই পারছি যে ইট রিলেটস টু গুডস দ্যাট হ্যাজ বিন ইম্পোর্টেড অর এক্সপোর্টেড। সো মানে দেশের ভেতরে কোনো প্রোডাক্ট তৈরি করে বিক্রি করা হচ্ছে, ওটার উপর তো আর কোনো ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটি আর হচ্ছে ইম্পোজ করা হয় না, সেটার উপর হয়তো আমরা ভ্যাট ইম্পোজ করে থাকি এনিওয়ে। তাহলে ওদের প্রধান কাজ হচ্ছে এই ডিউটি গুলো আর কি কালেক্ট করা, এবং ওদের তার সাথে আরো কিছু কাজ আছে যেটা আমি আস্তে আস্তে দেখাবো পরে। এটি স্মাগলিং, স্মাগলিং এর ইস্যুটা হচ্ছে কিন্তু চলে আসে, কারণ আমরা জানি যে বাইরে থেকে যখন এরকম পাচার করে হচ্ছে কোন এরকম প্রহিবিটেড গুডস আনা হয়, তখন তো আমরা চাবো যাতে করে সো দ্যাট ইট ডাজন্ট কাম আন্ডার দি স্ক্রুটিনি অফ দ্য কাস্টমস অথরিটি। এবং আমরা চাই কি, আমরা চাই হচ্ছে এই ট্যারিফটা অ্যাভয়েড করতে চাই, মানে যেহেতু গুডসটা হয়তো প্রহিবিটেড কোনো কিছু পারহ্যাপস, এবং আমি চাচ্ছি না যেটা অথরিটির নজরে আসুক, এবং অথরিটির নজরে আসলে তো আমাকে ধরবে, এবং হচ্ছে ওটার উপর তো আবার মানে ট্যাক্সেরও তো ব্যাপার আছে যা। তো আমি যদি এরকম যে ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটি কি ইভেট করতে চাই, ট্যাক্সটা কি ইভেট করতে চাই, ইভেট করে ভাবে করে আমি কোনো প্রহিবিটেড কোনো গুডস আনতে চাই, কিংবা হয়তো প্রহিবিটেড এক্স্যাক্টলি হয়তো না ওইভাবে করে, কিন্তু আমি তাও চাচ্ছি যে হয়তো আমি তার উপরে কোনো মানে ট্যাক্স যেটা দিতে হয়, ট্যাক্সটা আমি আর কি অ্যাভয়েড করতে চাচ্ছি। তো আসলে এরকম মানুষজন তো আমরা জানি যে এরকম অনেক ইভেশনের কাজ করতে পারে, এরকম মানে সিক্রেটিভ এই সমস্ত অ্যাক্ট যারা করে থাকে। সো কাস্টমস অথরিটির একটা সেকেন্ডারি ফাংশন যে এরকম যারা স্মাগলিং এর সাথে জড়িত, বা যারা এরকম মানে বিদেশ থেকে প্রোডাক্ট নিয়ে আসছে কিন্তু ট্যাক্স দিতে চাচ্ছে না, ইভেট করতে চাচ্ছে, তো ওদেরকে পাকড়াও করা। ওদেরকে পাকড়াও করার কাছ থেকে তো ট্যাক্স তো নিতে হবে, তাই না? কাজে এটা তো, এটার উপর তো গভর্নমেন্টের রাইটস আছে, সেগুলোও কিন্তু অবভিয়াসলি ওরা হচ্ছে এনফোর্স করবে, যে দেশের মধ্যে যাতে এরকম প্রহিবিটিভ কোনো গুডস আসতে না পারে। আর হচ্ছে এই ইম্পোর্ট এক্সপোর্টের থ্রুতে যে গভর্নমেন্টের যে ট্যারিফটা পাওয়ার কথা ছিল, গভর্নমেন্ট সেটা থেকে যাতে বঞ্চিত না হয়, এই পুরো দায়িত্ব দেওয়া হয়েছে কাস্টমস অথরিটিকে। এবং তার সাথে আরো ব্যাপার আছে যেটা আমি বলছিলাম, একটা আচ্ছা। তো যেটা বলছিলাম যে এই কাজ ওরা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটি ওরা কালেক্ট করবে, তারপরে হচ্ছে ওরা এরকম যে স্মাগলিং রিলেটেড ইস্যুজে ওরা প্রায় হচ্ছে ইনভলভড হয়ে যায়। তো এই স্মাগলিংটাকে হচ্ছে প্রিভেন্ট করা, তার সাথে এটা ছাড়াও যেটা বলা হচ্ছিল যে বাইরে থেকে যখন এরকম কোনো যে উইপন নিয়ে আসা হয়, কোনো আর্মস বা এক্সপ্লোসিভস নিয়ে আসা হয়, সো এই ব্যাপারগুলোতেও হচ্ছে মানে গভর্নমেন্ট যদি কোনো কি বলে একে যদি কন্ট্রোল করতে চায়, সেক্ষেত্রেও কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের যে এখানে কেউ কিছু টেক্সট দিয়েছেন। হ্যাঁ, মানে যদি কারো প্রবলেম থাকে তাহলে হচ্ছে চলে মানে যেতে পারেন আর কি, সমস্যা নেই। মানে যদি কারো হচ্ছে কোনো ইমার্জেন্সি থাকে চাইলে যেতে পারেন। যাওয়ার আগে যেটা করবেন, আপনাদের যে আইডিটা হচ্ছে সিআর এর কাছে কিংবা চ্যাটে বলে যাবেন, বা কোনো ফ্রেন্ডকে বলে যাবেন, তাহলে হচ্ছে আমি যখন রোল কল করবো তখন তাহলে যেটা আইডিটা বলে দেয়।
আচ্ছা, হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি যে এই সমস্ত যখন এক্সপ্লোসিভ এরকম বাইরে থেকে আসে, সো এগুলো বেসিক্যালি আসে কিন্তু এরকম যে স্মাগলিং এই ওয়েতে আসে, যে হচ্ছে স্মাগল করে আমি হয়তো বাইরে থেকে এরকম কোনো বিস্ফোরক নিয়ে আসতেছি, কিংবা হচ্ছে এরকম এই যে মাদক দ্রব্য এই যে পাচার করে নিয়ে আসা হয়। সো গভর্নমেন্ট তো অবশ্যই চায় এগুলাকে হচ্ছে এ- যত ভাবে পসিবল এই ব্যাপারগুলোকে হচ্ছে মানে কন্ট্রোলে রাখতে। তো এখানেও আমাদের এই যে কাস্টমস অথরিটি, যেটা কাস্টমস অথরিটির হেল্প কিন্তু নেওয়া হয়, এবং ওরাও কিন্তু প্রায় এগুলো কিন্তু সিজ করে থাকে, সেটা এয়ারপোর্টে হতে পারে, পোর্টে হতে পারে। মানে যখন বাইরে থেকে এরকম মানে নিষিদ্ধ ওয়েতে মানুষজন এরকম মানে মাদক দ্রব্য হচ্ছে চোরাচালানের কাজ করে নিয়ে আসে বা বাইরে হচ্ছে পাচার করতে চায়, তখন প্রায় কিন্তু যেটা হয় এটা কাস্টমস অথরিটির হাতে কিন্তু ধরা পড়ে। আমি জানি না আপনি এটা খেয়াল করেছেন কিনা, ধরেন পেপারে বা নিউজে যখন দেখবেন বলবে যে এত কেজি বার উদ্ধার করা হয়েছে, সোনার বার উদ্ধার করা হয়েছে। আমরা যে গোল্ডের বার বাইরে থেকে আনবো, আমরা আনতে পারি চাইলে, কিন্তু এটা আনার জন্য আসলে আমাকে এটা ডিক্লেয়ার করতে হবে যে আমি কিন্তু নিয়ে আসতেছি, আমাকে ডিক্লেয়ার করতে হবে। এবং এটা আনার একটা একটা লিমিট আছে, যে ওই লিমিটের মধ্যে আনতে হবে, বা আনলেও তার সেটা আমাকে ডিক্লেয়ার করতে হবে। তো মানুষ তো প্রায় কি করে, ডিক্লেয়ার না করে হচ্ছে অনেক অনেক বার মানে হচ্ছে পাচার করে হয়তো বাংলাদেশে নিয়ে আসতে চায়, এবং তখন মাঝে মধ্যে যেটা হয় এটা কিন্তু ধরা পড়ে কাস্টমস অথরিটির কাছে, ধরা পড়ে। এবং হচ্ছে ওইটার উপর আসলে যেহেতু মানে ওরা মানে ট্যাক্সও দিতে চাচ্ছে না। একে তো ওরা হচ্ছে মানে পাচার করে আনছে, তার মানে হচ্ছে কি ওরা কিন্তু ওটার উপর কোনো ট্যাক্স দিবে না, কোন ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটি কিন্তু ওরা এখানে মানে ইম্পোর্ট তো না মানে, সরি ইম্পোর্টই, হ্যাঁ, ওরা কোনো ইম্পোর্ট ডিউটি ওটার উপরে দিতে চাচ্ছে না। সো এটার মাধ্যমে তো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট উইল বি ডিপ্রাইভড অফ ইটস রেভিনিউ, আবার তার উপর করছে একটা খারাপ কাজ। তো এরকম ক্ষেত্রে প্রায় কিন্তু যেটা হয় যে কাস্টমস অথরিটি সিজ করে নিয়ে যায়, এবং এটা কিন্তু আসলে দেখা যাচ্ছে ওদের কাছে থাকে, ওরা হয়তো পরে সেটা বিক্রি করে দেয়, বা সেটা হয়তো গভর্নমেন্টের কাস্টাডিতে চলে যায়। তো এরকম আর কি বিভিন্ন প্রিভেন্টিভ মেজার্স গুলো, যেটা গভর্নমেন্টের যে প্রিভেন্টিভ মেজার্স গুলো ইনভলভিং নার্কোটিক্স, তারপরে যে আর্মস এক্সপ্লোসিভ, এই ফাংশন গুলোকে কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট হচ্ছে প্রায় কাস্টমস অথরিটির হেল্প নিয়ে থাকে। আচ্ছা, এখন দেখেন মানে এখানে অল্প একটু করে বলা হচ্ছে যে আমরা আসলে কেন এই ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটিটা ইম্পোজ করে থাকি। মানে আমরা যদি ইফ ইউ ওয়ান্ট টু কিপ দ্য ইন্টারন্যাশনাল ট্রেড স্মুথ, ইফ ইউ ওয়ান্ট টু কিপ দ্য ফ্লো অফ ট্রেড স্মুথ, তাহলে তো এটাই ভালো না যে আমরা আমাদের কোনো শুল্ক দিতে হবে না। মানে আমি বিদেশ থেকে বাংলাদেশে হয়তো কিছু ইম্পোর্ট করে নিয়ে আসছি, হয়তো কোনো মেশিনারি ইম্পোর্ট করে নিয়ে আসছি, এখন ওটার উপর যদি আমাকে আবার ইম্পোর্ট ডিউটি দিতে হয়, তাহলে তো শুধু শুধু আমারই মানে খরচ বেড়ে যাবে, এতে কিন্তু বিজনেসম্যানরা হচ্ছে ডিসরাপ্টেড হবে। কিন্তু তারপরও তাহলে আমরা এটা কেন দিই, মানে এখানে গল্প করে বলা হচ্ছে যে কেন দিই, সেটা হয়তো আপনারা অলরেডি জানেন কেন দিয়ে থাকি। তারপরও এখানে এটার অনেক বড় একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করা। মানে ধরেন হচ্ছে বাংলাদেশেও হয়তো এরকম হ্যাঁ, এই যে হ্যাঁ ওখানে। আচ্ছা, সো হয়তো দেখেন আমাদের বাংলাদেশেও হচ্ছে মানে যে ইলেকট্রনিক্স যে আইটেম গুলো আছে, সেগুলোর ম্যানুফ্যাকচারার আছে বাংলাদেশে, ধরেন যে ওয়ালটন আছে, তারপরে হচ্ছে যমুনা আছে, ভিশন আছে, আবার বেশ কিছু কি বলা যেতে পারে মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি, তারাও কিন্তু তাদের অনেক প্রোডাক্টস বাংলাদেশি ফ্যাক্টরি তৈরি করে সেখানে প্রডিউস করছে। তো এই অবস্থাতে যদি আমরা আবার বাইরে থেকে কম দামে কোনো ইলেকট্রনিক্স এরকম জিনিসপত্র নিয়ে আসি বাংলাদেশে ইম্পোর্ট করে, তখন যেটা হতে পারে এই যে বাংলাদেশে আমাদের যে লোকাল প্লেয়ার যারা আছে, তারা হয়তো মানে একটু ক্ষতির মুখে পড়বে। তাদের কম্পিটিশন বেড়ে যাবে, হয়তো মানুষ মানে থাকে না যে আমরা তো ভাবি যে বাংলাদেশের জিনিসপত্র ভালো না, সো বাংলাদেশের জিনিস ভালো না, যদি বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসে সেটাই হচ্ছে সুপিরিয়র কোয়ালিটি। তো তখন যদি বাইরে থেকে একটু কম দামে ভালো কিছু নিয়ে আসতে পারে, তখন হয়তো আমরা মানে কনজিউমার্স উইল বি মোর ডাইভার্টেড টুয়ার্ডস দোজ ইম্পোর্টেড গুডস। তো তখন হবে কি আমাদের লোকাল প্লেয়ার্স যারা, তারা কিন্তু আসলে একটু ক্ষতির মুখে পড়ে যাবে। সো এই লোকাল ইন্ডাস্ট্রি ওরা যাতে মানে মানে কি বলবো যে ওদের যে নিডসটা ওটাকে যাতে আমরা প্রোটেক্ট করতে পারি, এবং হচ্ছে ওদের গ্রোথটাকে যাতে আমরা আহ, ইয়া করতে পারি, এক্সপেডাইট করতে পারি, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই যে এরকম ইম্পোর্ট ডিউটি বা এক্সপোর্ট ডিউটি এটার হেল্প নিয়ে থাকি মানে গভর্নমেন্ট। তখন গভর্নমেন্ট কি করে যে ঠিক আছে বাইরে থেকে যদি ইলেকট্রনিক্স এর জিনিসপত্র আনা হয় ইম্পোর্ট করে, তাহলে ওটার উপরে হয়তো 20% ইম্পোর্ট ট্যাক্স দিতে হবে। যেহেতু তুমি ইম্পোর্ট করছো, ইম্পোর্ট ট্যাক্স দিবে। সো তাহলে কি হবে, ওই বাইরের ইলেকট্রনিক গুডস গুলোর প্রাইস বেড়ে যাবে, হয়তো কম্পেয়ার টু দ্যাট দ্য লোকালি ম্যানুফ্যাকচার্ড গুডস উইল বি কম্পারেটিভলি চিপার। তো তখন মানুষ ভাববে যে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে দেশীয় প্রোডাক্টস কিনি, দেশীয় পণ্য কিনে হন ধন্য। তো
তো এটা একটা বড় উদ্দেশ্য থাকে কিন্তু ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করা। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ দ্য ব্যালেন্স অফ পেমেন্ট পজিশন। সো ব্যালেন্স অফ পেমেন্টটা আমি জানি না আপনারা এটা পড়েছিলেন কিনা ইকোনমিক্সে। তো একটা কান্ট্রির ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে আসলে তিন ধরনের অ্যাকাউন্ট থাকে: কারেন্ট অ্যাকাউন্ট থাকে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট থাকে, ক্যাপিটাল অ্যাকাউন্ট থাকে। সো ওই কারেন্ট অ্যাকাউন্টটা যেটা, এটা আসলে কি ডিফাইন করে, এটা হচ্ছে যে আমরা কি পরিমাণ ইম্পোর্ট আর এক্সপোর্ট করছি। তো দেখেন, আমরা যখন ইম্পোর্ট করব তখন কিন্তু আমাদের ফরেন কারেন্সি চলে যাবে আমাদের বিজনেস থেকে, সরি বাংলাদেশ থেকে, তখন ফরেন কারেন্সি হচ্ছে চলে যাবে দেশ থেকে। আবার যখন আমি এক্সপোর্ট করব তখন কিন্তু ফরেন কারেন্সি আসবে বাংলাদেশে। সো যদি এরকম হয় যে আমার কারেন্সি বেশি চলে যাচ্ছে আর হচ্ছে কারেন্সি কম আসছে বাংলাদেশে, সো তখন কিন্তু আমাদের এই যে এই ব্যালেন্স অফ পেমেন্ট বা যে কারেন্ট অ্যাকাউন্টটা আছে, ব্যালেন্স অফ পেমেন্ট, ওখানে হচ্ছে একটা অনেক সময় নেগেটিভ ব্যালেন্স চলে আসে। যে আমরা যত, এবং আমাদের দেশের জন্য তো এটা তখন সত্যি যে আমাদের কান্ট্রিতে ইম্পোর্ট বেশি হয়, এক্সপোর্ট কম হয়। কিন্তু পরে এখানে হচ্ছে আরো অনেক কিছু অ্যাকাউন্ট আছে, যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বলছি, ক্যাপিটাল অ্যাকাউন্ট বলছি। আমরা তো জানি যে আমাদের অনেক ডেফিসিট থাকে, এবং ডেফিসিট গুলোকে আমরা কিভাবে করে ফাইন্যান্সিং করি, ওই যে আমরা বাইরে থেকে লোন নেই। হয়তো জাপানের কাছ থেকে আমরা গ্রান্টস পেলাম, ওরা হয়তো আমাদেরকে $1 বিলিয়ন দিল আমাদেরকে জাস্ট হেল্প করার জন্য, গ্রান্টস দিল। তারপর হয়তো আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নেই, আমরা হয়তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে লোন নেই, চায়না থেকে লোন নিচ্ছে। সো ওইভাবে করে আমরা সামহ পরে হচ্ছে আমাদের যে ফরেন কারেন্সির যে একটা বা একটা ক্রাইসিস হয়তো থেকে থাকে, সেগুলোকে হয়তো আমরা সামহাও একটু মিট করার চেষ্টা করি আর কি। বা আমাদের দেশের যে বাজেট ডেফিসিটটা, সেটাকে আমরা মিট করার চেষ্টা করে থাকি। আচ্ছা, এনিওয়ে, কিন্তু আমরা এখানে কথা বলছিলাম ইম্পোর্ট আর এক্সপোর্ট নিয়ে। সো এই ব্যালেন্স অফ পেমেন্টের মাধ্যমে যেটা বলছি, এটাই মানে আমরা ডিফাইন করে থাকি যে কি পরিমাণ ফরেন কারেন্সি বাংলাদেশে আসছে আর কি পরিমাণ ফরেন কারেন্সি দেশ থেকে চলে যাচ্ছে। সো এটাই তো আমাদের জন্য ভালো, যে যদি আমরা বেশি করে ফরেন কারেন্সি আনতে পারি আমাদের কান্ট্রিতে, মানে কারেন্সি বেশি আসবে, কারেন্সি কম বের হয়ে যাবে। তো এটার জন্য তখন আমরা করি কি, যে আমরা তখন ইম্পোর্টটাকে একটু ডিসকারেজ করতে চাই, ইম্পোর্টকে। কারণ ইম্পোর্ট করতে গেলেই তো ফরেন কারেন্সি কমে যাবে। আমাদের আমাদের বাংলাদেশের ট্রেজারি থেকে, সরি, আমাদের যে রিজার্ভ আছে, ফরেন কারেন্সির রিজার্ভ, সেখান থেকে তখন আমাদের ফরেন কারেন্সি কমে যাবে। সো তখন আমরা করি কি, ইম্পোর্ট ট্যাক্সটা বাড়িয়ে দিই। ইম্পোর্ট ট্যাক্সটা বাড়িয়ে দিলে হবে কি, মানুষজন তখন বা বিজনেসম্যানরা যারা আছে, তারা তখন ইম্পোর্ট করতে একটু ডিসকারেজড ফিল করবে। বা হয়তো হয়তো উনি 50টা মেশিন আনার প্ল্যান করছিল, এখন যেহেতু ইম্পোর্ট ট্যাক্স হয়তো গভর্নমেন্ট হাইক করেছে, সো এখানে এখন 50 মেশিনের জায়গাতে আমরা হয়তো 20 মেশিনারি বাইরে থেকে ইম্পোর্ট করে আনলাম। সো আমি যদি ইম্পোর্টটা কম করে করি, তাহলে হচ্ছে আমার কি ফরেন কারেন্সিটা, যে দ্য ফ্যাক্ট দ্যাট ইটস ফ্লোয়িং আউট অফ দ্য কান্ট্রি, সেই মানে টেন্ডেন্সিকে আমরা একটু কমাতে পারবো। সো রিসেন্ট টাইমে এই যে বাংলাদেশের ফরেন কারেন্সির রিজার্ভটাও যে কিছুটা বেড়েছে, সো এটাই স্টেবল হওয়ার পিছনে অনেক বড় একটা কারণ ছিল এইটা, যে ইম্পোর্টটাকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করছে গভর্নমেন্ট। এবং স্পেশালি যেগুলো ধরেন লাক্সারিয়াস, যেগুলো ধর অত নেসেসারি না, এই ধরনের ইম্পোর্ট গুলোকে যদি সামহাও কন্ট্রোল করা যায়, তাহলে আলটিমেটলি এটা কিন্তু দেশের জন্য ভালো। তো এটার জন্য তখন হচ্ছে প্রায় গভর্নমেন্ট ইম্পোর্ট ট্যাক্স, কাস্টমস ডিউটি, এগুলোর হেল্প নিয়ে থাকেন। এগুলোর হেল্প নিয়ে হচ্ছে আমরা প্রাইস গুলোকে বাড়িয়ে দিই। আর আপনারা তো দেখেছেন কিছুদিন আগে যে ট্রাম্প কি কি করেছে, দুনিয়ার দেশের উপরে হচ্ছে এরকম ইম্পোর্ট এক্সপোর্ট ট্যাক্স, ইম্পোর্ট ট্যাক্স, এগুলো ইম্পোজ করে রেখেছে। চায়নাকে তো হচ্ছে 3 ডিজিটের হচ্ছে ট্যারিফ ওদের উপর ইম্পোজ করেছে, যে চায়না থেকে যেগুলো আমেরিকাতে আসবে, ওগুলোর উপর হয়তো 100%, 150% করে ট্যারিফ দিতে হবে। সো ওটা তো এই জন্যই করে, যাতে চায়না থেকে যাতে ইম্পোর্ট না করা হয়, বা বিজনেসম্যানরা যাতে হচ্ছে ডিসকারেজড ফিল করে, যে চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে গেলে তো অনেক প্রাইস বেড়ে যাবে, মানে আমাদের যে গুডস গুলো। সো হচ্ছে আমাদের প্রোডাক্টের কস্ট বেড়ে যাবে, প্রাইস বেড়ে যাবে, এতে করে কাস্টমাররা হচ্ছে মানে ইনসেনটিভ পাবে না গুডস গুলো কেনার। সো এটা একটা ইস্যু আর কি, যে গভর্নমেন্টের নিজেদের অনেক পলিসি থাকে। সো পলিসি গুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য প্রায় যে মানে সরকার প্রধানের এরকম ইম্পোর্ট ট্যাক্স, এক্সপোর্ট ট্যাক্সে হেল্প নিয়ে থাকে। আর একটা তো যেটা বললাম, যে ব্যালেন্স অফ পেমেন্ট, বুঝতে পারছেন বলেছি, যে কি পরিমাণ ফরেন কারেন্সি আসছে আর চলে যাচ্ছে, এটাকে যদি আমরা আসলে স্টেবল করতে চাই, ইমপ্রুভ করতে চাই, তাহলে আমরাও প্রায় এখানে মানে ইম্পোর্ট ট্যাক্স, এক্সপোর্ট ট্যাক্সের হেল্প নিয়ে থাকি। তো আমরা হয়তো এটা করতে পারি, যে এক্সপোর্ট আমরা যখন করছি, তার উপরে হয়তো আমি ট্যাক্স একদম কমিয়ে দিতে পারি। বা বাংলাদেশে আসলে এক্সপোর্ট ট্যাক্সটা অলমোস্ট জিরো রেটেড, এটা এখানে বলা আছে। যে বেশিরভাগ ধরুন গার্মেন্টস এর ক্ষেত্রে তো এক্সপোর্ট ট্যাক্স দেয়াই লাগে না। এটা কেন করা হয়? এক্সপোর্টটাকে ইনসেন্টিভাইজ করার জন্য, যে ঠিক আছে আমি এক্সপোর্টের উপরে সব শুল্ক মওকুফ করে দিচ্ছি, বাট হচ্ছে ইউ কিপ এক্সপোর্টিং গুডস সো দ্যাট ফরেন কারেন্সি কিপস ফ্লোয়িং ইনটু দ্য কান্ট্রি। তো এটার মাধ্যমে আলটিমেটলি আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্ট পজিশন, এটা হচ্ছে ইমপ্রুভ করতে পারবে। আর হচ্ছে ডিসকারেজমেন্ট অফ ইম্পোর্টিং ডিমেরিট গুডস হ্যাভিং নেগেটিভ এক্সটার্নালিটি,
ধরেন এই যে হয়তো টোবাকো এই ধরনের গুডস গুলো, বা ধরেন যে লিকুয়ার এরকম এই সব অ্যালকোহল, সো এই গুডস গুলো তো আসলে সমাজের জন্য ভালো কিছু না। সো আমরা যদি এই ধরনের যেগুলো ডিমেরিট গুডস এগুলোকে যদি কন্ট্রোল করতে চাই, তখন এগুলোর উপর আমরা অবশ্যই ট্যাক্স ইম্পোজ করবো, ইম্পোর্ট ট্যাক্স। সো এগুলোর উপর দেখবেন অনেক হাই ইম্পোর্ট ট্যাক্স এগুলোর উপর ইম্পোজ করা, যাতে এগুলো প্রাইস অনেক বেড়েছে, প্রাইস বেড়ে গেলে হচ্ছে এগুলো মানে কনজাম্পশনটা কমানো যাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটি এর হেল্প নেওয়া হয়ে থাকে। প্রমোশন অফ এক্সপোর্ট, এটা আমি একটু আগেই বললাম যে আমরা যদি এক্সপোর্টকে ইনসেন্টিভাইজ করতে চাই যে এক্সপোর্ট বেশি বেশি হোক, তখন আমরা প্রাইস এটা করি এক্সপোর্ট ট্যাক্সটাকে ওয়েভ করে দেই আর কি। আচ্ছা, আম, আর হচ্ছে সিম্পলিফিকেশন অফ প্রসিডিউর অফ ইম্পোর্টিং ইম্পোর্টস এন্ড ক্যাপিটাল গুডস ফর এক্সপোর্টার্স। আচ্ছা, এটার মানে হচ্ছে কি, ধরেন যে আমাদের যারা এই যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারার যারা আছে, মানে এই যে আরএমজি ম্যানুফ্যাকচারার, সো ওদের যে কাঁচামাল আছে, ধরেন আমার এরকম হচ্ছে টি শার্ট তৈরি করার জন্য কাঁচামাল হিসেবে আমার আমার কটন দরকার। এখন কটনটা হয়তো আমি আবার ইউএস বা চায়না ওখান থেকে আমি হয়তো ইম্পোর্ট করে নিয়ে আসছি। সো গভর্নমেন্ট তো বলবে ঠিক আছে, তাহলে তুমি যেহেতু বাইরে থেকে কটন ইম্পোর্ট করে আনছো, ওই কটনের উপরে তুমি খুবই মিনিমাম একটা ইম্পোর্ট ট্যাক্স দাও, হয়তো 1% দাও। কারণ কি, ওই কটন ইউজ করে আমি আবার একটা ফিনিশ প্রোডাক্ট বানাবো, যেটা আবার আমি এক্সপোর্ট করব। এখন আমি তো আলটিমেটলি এক্সপোর্টটাকে ইনসেন্টিভাইজ করতে চাচ্ছি, এক্সপোর্টটাকে যতটা সম্ভব স্টিমুলেট করা যায় সেটা করতে যাচ্ছি। সো এখন এক্সপোর্টের জন্য যে কাঁচামাল দরকার, এই যে আমার যে ইনপুট গুলো বা যে মেশিনারি দরকার এক্সপোর্ট করার জন্য, এখন সেটা যখন আমি আবার বাইরে থেকে আনবো, তার উপর যদি আবার অনেক ইম্পোর্ট ট্যাক্স দেওয়া লাগে, তাহলে তো সমস্যা। সো ওটাকে সিম্পলিফাই করার জন্য ওটার উপরও ইম্পোর্ট ট্যাক্স যদি দেওয়াও লাগে, অনেক সময় এটাও এক্সাম করা হয়, বাট যদি দেওয়াও লাগে সেটা যাতে মিনিমাম যাতে একটা ইম্পোর্ট ট্যাক্স দেওয়া হয়, বা সেটা ইয়ার টু ইয়ার বেসিসে কখনো এক্সাম করে দেওয়া, কখনো হচ্ছে রিডিউসড রেট ইম্পোজ করা। সো আলটিমেটলি যাতে এক্সপোর্টের ব্যাপারটা যাতে খুবই ক্লিন থাকে, মানে আমি এক্সপোর্ট করার জন্য বাইরে ইউএস থেকে আমার আমার হচ্ছে ইউএস থেকে কটন আনতে হবে, কটন এনে আমি টি শার্ট তৈরি করে আবার হয়তো আমি সেটা ইউরোপে সেল করব। সো এই যে আমি যখন বাইরে থেকে যখন কটন ইম্পোর্ট ইম্পোর্ট করছি, এই ব্যাপারটা যদি অনেক জটিল হয়ে যায়, যে এখানে আমাকে হাই ট্যাক্স দিতে হচ্ছে, এখানে আমার লিড টাইম অনেক বেশি, দিনের পর দিন পোর্টে আমার প্রোডাক্ট গুলো পড়ে আছে, তাহলে তো সমস্যা। সো এখানে কাস্টমস অথরিটির একটা মানে চিন্তা থাকে মাথাতে, যে এই ইস্যুগুলোকে যতটা সম্ভব মানে স্ট্রিমলাইন করে সিম্পলিফাই করে দেয়, এবং এখানে হচ্ছে কম করে ইম্পোর্ট ট্যাক্স ইম্পোজ করা, যাতে করে আলটিমেট যে এক্সপোর্ট যেটা সেটা যাতে স্টিমুলেটেড হয়। মানে এটাই। সো এটা জাস্ট অল্প করে একটু বলা যে আসলে আমাদের এই কাস্টমস ডিউটি বা ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটির এটা আমাদের কেন দরকার। আচ্ছা, এখানে যদি প্রবলেম থাকে, জাস্ট আমি এই যে এতটুকুই বলছি, আজকে আর বেশি দূরে আমি যাবো না। এই যে এখানে লাস্ট এই প্যারাটা বলে শেষ করে দিচ্ছে। তো এখানে বলা হচ্ছে, সো কাস্টমস অ্যাক্ট বলতে আমরা এটা বুঝতে পারছি, এখানে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপার আছে, মানে বাইরে থেকে আমরা কিছু ইম্পোর্ট করে আনছি, বা আমরা হয়তো এরকম রেডিমেড গার্মেন্ট হয়তো এক্সপোর্ট করছি। এখন এখানে কিছু ইস্যু আছে, মানে কিছু টেকনিক্যাল টার্ম আছে। দেখেন, একটা দ্য কনভেন্স, কনভেন্স বলতে বোঝানো হচ্ছে যে ট্রান্সপোর্টেশন, আমার ট্রান্সপোর্টেশনটা। সো আমি হয়তো এক্সপোর্টটা করছি আমি সি রুটে, জাহাজে আমি আমার প্রোডাক্ট গুলো ল্যাডেন করে দিয়ে তারপরে এক্সপোর্ট করছি, বা আমি হয়তো কিছু গুডস ইম্পোর্ট করে এনেছি, সেটা হয়তো আমি মানে থ্রু আ ফ্লাইট, মানে হচ্ছে মানে এয়ার রুট যেটা, তার মাধ্যমে এনেছি, সেটা হতে পারে। সো এই কাস্টমস অ্যাক্টে কনভিন্স দেয় আমার এই যে ট্রান্সপোর্টেশনের মোডটা কি, সেটাকে আমি ল্যান্ড রুট ইউজ করছি, মানে ইন্ডিয়া থেকে হলে আমরা হয়তো ল্যান্ড রুট ইউজ করতে পারি, আমাদের যে বর্ডার আছে ওই বর্ডার দিয়ে কিন্তু খুব একটা হাই ভলিউমে ট্রেডিং হয়ে থাকে। সো যেই ভেসেল গুলো, বা হচ্ছে যেই মানে সেটা প্লেন হোক, ভেসেল হোক, সেটা কোনো ট্রাক হোক বা যাই হোক, যখন দেখেন এন্টারিং বাংলাদেশ ফ্রম এনি প্লেস আউটসাইড বাংলাদেশ উইথ ইম্পোর্টেন্ট গুডস মাস্ট ল্যান্ড এট এ কাস্টমস এরিয়া হুইচ ইজ ইউজুয়ালি আ কাস্টমস স্টেশন। এখন এটা খুব দরকারি বোঝা, যে কাস্টমস এরিয়া কি আর কাস্টমস স্টেশন বা কি। একদম সহজ করে যদি বলি, কাস্টমস স্টেশন হচ্ছে ধরেন আমার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এয়ারপোর্ট পুরোটাই আমার কাস্টমস স্টেশন। কিংবা ধরেন আমাদের যে চিটাগাং এর যে সি পোর্ট আছে, বা মংলাতে যে সি পোর্ট আছে, এগুলোকে আমরা কাস্টমস স্টেশন বলি। কাস্টমস স্টেশন হচ্ছে এই যে আমার বাংলাদেশে যে ঢুকবে, মানে প্রোডাক্ট গুলো বাংলাদেশ থেকে যে বের হয়ে যাবে, এই এন্ট্রি এক্সিটের পয়েন্টটা কোনটা, এই এন্ট্রি এক্সিটের পয়েন্টটাকেই কাস্টমস স্টেশন বলা হয়। তো আমরা জানি সেটা হচ্ছে ল্যান্ড পোর্ট হতে পারে, সেটা হচ্ছে সমুদ্র বন্দর হতে পারে, সি পোর্ট যেটা, সেটা হচ্ছে এয়ারপোর্ট হতে পারে। তো পুরো পোর্টটাকে আমরা কাস্টমস স্টেশন বলছি। তাহলে আমি যেটা বললাম, ধরেন কথার কথা বললাম যে আমি হয়তো কিছু গুডস বাইরে থেকে
ইম্পোর্ট করে এনেছি এবং সেটা হয়তো এয়ারে এসেছে। সো সেই ক্ষেত্রে আমার জন্য কাস্টমস স্টেশন হচ্ছে পুরো শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হচ্ছে আমার কাস্টমস স্টেশন। এখন গুডসটা এসে তো স্পেসিফিক জায়গাতে থাকে, তাই না? সো ওই স্পেসিফিক জায়গাটা যেটা, সেটাকে আমরা বলি কাস্টমস এরিয়া। যেমন ধরেন, আচ্ছা, যেমন ধরেন ওই শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে হচ্ছে আপনার কার্গো টার্মিনাল আছে। তো কার্গো টার্মিনালের মধ্যে সব গুডস গুলো, মানে যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে এক্সপোর্ট করা হবে যাই হবে, সেগুলোকে কার্গো টার্মিনালের মধ্যে আসবে। এখানে কাস্টমস অথরিটি সবকিছু চেক করবে। চেক করে দেখবে যে হচ্ছে আমার গুডস গুলো আমরা যা ডিক্লেয়ার করেছিলাম সেটা আছে কিনা, আহ সঠিক কোয়ান্টিটিতে আছে কিনা, এবং সেটার জন্য যে ক্লিয়ারেন্স পাওয়ার কথা সেটা ওই জায়গাটাতে হবে, যে এটাকে আমরা কাস্টমস এরিয়া বলছি। তাহলে কি বললাম, কাস্টমস স্টেশন হচ্ছে আমার এন্ট্রি এক্সিট পয়েন্টটা, তার মানে আমরা ধরেন এয়ারপোর্ট, এয়ারপোর্ট পুরোটাই হচ্ছে আমার কাস্টমস স্টেশন, বাট তার মধ্যে একটি স্পেসিফিক জায়গাটা, যে জায়গাটাতে গুডস গুলো যেটা আমরা ইম্পোর্ট করেছি সেটাই আমি প্রথমে রাখবো, এবং সেখানে কাস্টমস অথরিটি এসে আমার প্রোডাক্ট গুলো চেক করবে এবং ক্লিয়ারেন্স দিবে। সেটাকে আমরা কাস্টমস এরিয়া বলছি, যেটা হয়তো বললাম কার্গো টার্মিনাল আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য। সেখান থেকে আমি যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ারেন্স পাচ্ছি কাস্টমস অথরিটি এর সবকিছু ওকে আছে, এবং হয়তো আমার যেটা পে করার কথা সেটা আমি পে করে দিয়েছি, সো তাহলে আমাকে এখন ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হলো। তো এই এই কাস্টমস এরিয়া থেকে ক্লিয়ারেন্সটাও আমি কিন্তু কাস্টমস অথরিটি এর কাছ থেকে পাবো। এখন দেখেন, মানে পার্সন ইনচার্জ, মানে এটা বোঝানো হচ্ছে যে ধরেন এই যে যেই গুডস গুলো বাইরে থেকে হচ্ছে নিয়ে আসা হলো, এবং যেই ভেসেলের মাধ্যমে আনা হয়েছে ওটার ওখানে তো ইনচার্জে কেউ কেউ না কেউ তো থাকবে অবশ্যই ফর কাস্টমস পারপাসে। সো তাকে দেখতে হবে যে আমি প্রভিশন গুলোর সাথে কমপ্লাই করে চলছি কিনা, যে শুরুতে যেটা, যে আমার যে কাস্টমস স্টেশনে ঢোকার কথা আমি সেখানে ঢুকেছি, এবং যে জায়গাটাতে প্রোডাক্ট গুলো আনলোড করার কথা সেই জায়গাতে প্রোডাক্ট গুলো আমি আনলোড করতে পেরেছি। এখন দেখেন কি বলা হচ্ছে, ফর কন্ট্রোল পারপাস নো ভেসেল whether laden or in ballast shall depart from any customs port without a port clearance। এটাই আর কি বলছিলাম, যে আমার একটা ক্লিয়ারেন্স দরকার। দেখেন, নো ভেসেল whether laden or in ballast, এটার মানে কি, মানে এখানে হচ্ছে জাহাজ, মানে সি রুট যেটা ইউজ করে তা ওদের কথা বলা হচ্ছে, ধরেন একটা জাহাজ। সো আমি হয়তো গুডস গুলো কি বলবো, হয়তো আমি গুডস ইম্পোর্ট করে এনেছি, সেটাকে আমরা ল্যাডেন গুডস বলবো, মানে আমার জাহাজ ভর্তি মালামাল আছে। আবার কি বলেছে, অর ইন বালাস্ট, এর মানে কি, এর মানে হচ্ছে অনেক সময় হয় না যে গুডস, একটা খালি জাহাজ পোর্টে এসেছে, এখন ওই জাহাজের মধ্যে হচ্ছে সমস্ত এক্সপোর্টেবল গুডস গুলো আমি মানে করব, লোডিং করব, মানে খালি জাহাজ এসেছে আমাদের পোর্টে, এখন এই জাহাজের মধ্যে আমরা আমাদের সব গুডস গুলো লোড করব। তো এখন এইখানে যেটা বলা হচ্ছে যে ধরেন এই খালি জাহাজটা যখন অন্য অন্য কোনো একটা দেশে, ধরেন কি বলবো এটা, ধরেন সিঙ্গাপুর থেকে হয়তো জাহাজটা এসেছে, সিঙ্গাপুরের একটা পোর্ট থেকে জাহাজটা বাংলাদেশে এসেছে। এই ব্যালাস্ট বলতে এটা বোঝানো হয় যে আহ, আসলে জাহাজগুলো এমন ভাবে তৈরি করা হয় যাতে করে যখন জাহাজের উপর যখন মালামাল থাকবে, তা মালামাল সহ যাতে জাহাজটা স্টেবল থাকতে পারে সমুদ্র পথে, জাহাজগুলোকে তৈরি করা হয় এমন ভাবে। তো সেইখানে যদি পুরো একটা খালি জাহাজ আসে, জাহাজের মধ্যে কিচ্ছু নেই, পুরো খালি জাহাজ, তখন হবে কি, ওরা ওই সমুদ্রের মধ্যে ওরা খুব ইনস্টেবল সিচুয়েশনের মধ্যে পড়ে যাবে, মানে তখন ওরা খুবই একটা রাফ এনভায়রনমেন্ট ফেস করবে, কারণ জাহাজগুলোকে তৈরি করা হয়, মানে সমস্ত মানে কার্গো শিপ যেগুলো তৈরি করা হয় এমন ভাবে যাতে করে ওরা হচ্ছে এরকম মালামাল নিয়ে মানে টনস এর উপর টনস মালামাল নিয়ে যাতে যাত্রা করতে পারে। এখন সেখানে যদি এখন একদম খালি জাহাজ নিয়ে না আসা যায় না, যে পুরা খালি জাহাজ কিচ্ছু নাই, খালি মানুষজন আছে, তখন আমরা কি করি, ওই জাহাজে কিছু একটা দিয়ে হেভি ম্যাটেরিয়াল দিয়ে জাহাজটাকে আমার লোড করতে হয়। তো সেখানে প্রায় যে সমুদ্রের পানি ইউজ করা হয়, সি ওয়াটার, আমাদের জাহাজ হচ্ছে ট্যাঙ্ক থাকে, ওই ট্যাঙ্ক হচ্ছে ওই সি ওয়াটার দিয়ে ফিল করা হয়, মানে এটা হচ্ছে জাস্ট, মানে আমি জাহাজটা নিয়ে একটা বন্দর থেকে আরেকটা, ধরেন জাহাজটা সিঙ্গাপুর থেকে বাংলাদেশ আসছে, এখন কারণ বাংলাদেশের যে এক্সপোর্টেবল গুডস সেই গুডস গুলোই জাহাজের মধ্যে লোড করা হবে, তারপর সেটা আবার হয়তো ইউএসএ তে চলে যাবে। এখন সিঙ্গাপুর থেকে যে খালি জাহাজ নিয়ে আসতে পারছে না, তো এই জন্য করা হবে কি, ওই যে জাহাজের যে ট্যাঙ্ক গুলো সেগুলো তো আমরা সমুদ্রের পানি দিয়ে একদম ফিল আপ করে দিব। আবার অনেক সময় যেটা করে যে বালু টালু বা পাথর যেগুলো
এগুলো দিয়ে হচ্ছে জাহাজটাকে ফিল করে দেয়, যাতে এরকম করে মানে এমটি শিপ নিয়ে আসা আসলে পসিবল না, জাহাজের স্ট্রাকচার গুলি এরকম থাকে। সো যাতে এটা যাতে খালি যাতে না থাকে, ওটাকে আমরা এরকম বলা হয় যে ভেসেল ইন ব্যালাস্ট। সো তখন ধরেন যে সিঙ্গাপুর থেকে ওই জাহাজটা হচ্ছে, মানে জাহাজে আসলে মালামাল কিছু নাই, হয়তো খালি সমুদ্রের পানি আছে, পানিতে খালি ফিল আপ করা হয়েছে, ওই জাহাজটা বাংলাদেশে আসলে পরে বাংলাদেশের গুডস গুলো ওই জাহাজে লোড করা হবে। তো এখানে যেটা বলা হচ্ছে যে জাহাজে মালামাল থাকুক বা না থাকুক, হতেই পারে মালামাল আছে, যেটা আমরা ল্যাডেন বলছি, বা হতেই পারে হয়তো মালামাল নাই, খালি হয়তো পানি আছে, বা হয়তো বালু পাথর এগুলো আছে, তারপরেও আমাদের মানে যে কাস্টমস অথরিটি ওর কাছ থেকে ক্লিয়ারেন্স লাগবে। মানে আমি এমন করতে পারবো না যে আচ্ছা আমার তো মালামাল কিছু নাই, আমার তো জাহাজ ভর্তি খালি পানি, তো আমার তাহলে কাস্টমস এর অথরিটির ক্লিয়ারেন্স কেন কেন আমার ওকে দিয়ে চেক করানো লাগবে যে সবকিছু ওকে আছে কিনা, এটা হবে না। আমার জাহাজ যদি খালিও থাকে তাহলেও আমাকে কাস্টমস অথরিটির কাছ থেকে এরকম ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে। আবার সেটা হচ্ছে আমাদের জাহাজ বাদ দিয়ে আমরা যদি হচ্ছে এয়ারপোর্ট বা ল্যান্ড পোর্ট গুলোর কথা বলি, মানে ট্রাকের মাধ্যমে বা যখন আমরা হচ্ছে প্লেনের মাধ্যমে যখন প্রোডাক্ট গুলোকে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করে থাকি, তখনও যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাস্টমস অথরিটির কাছ থেকে এরকম পারমিশন নিতে হবে। মানে ইদার ওয়েতে আমরা মানে ভেসেল বা সরি এরোপ্লেন কিংবা হচ্ছে আমার ট্রাক গুডস আছে বা নাই বা যাই হোক না কেন, আচ্ছা না ব্যাপার হচ্ছে যে ট্রাকের ক্ষেত্রে যদি ধরুন ট্রাকের মধ্যে কোনো গুডস নাই, সেখানে তো আসলে আমার চেক করার কিছু নাই। সো এখানে ব্যাপারটা এরকম না, কিন্তু যে জাহাজের ক্ষেত্রে আর কি একটু মানে আপনাদের প্রভিশনটা একটু অন্যভাবে বলা আছে যে জাহাজ যদি সেটা মালামালও যদি থাকে, মালামাল যদি নাও থাকে, ধর মালামাল নেই তার বদলে হয়তো এরকমই যে আহ, বালু পাথর বা পানি আছে, তাহলে সেটার জন্য আমার ক্লিয়ারেন্স লাগবে। আর আদারওয়াইজ যেটা বলা হচ্ছে ধরেন একটা খালি ট্রাক চলে যাচ্ছে, এখন ট্রাক তো খালি, এখানে তো আর আমার এটা তো ফিল আপ করার তো কিছু নাই, যে ধরেন আমি ইম্পোর্ট করে এনেছি, ইম্পোর্ট করা শেষ, এখন ট্রাকটা চলে যাচ্ছে, সো ইটস ওকে। বাট ইদার হইতে পারে যদি হচ্ছে আমার ট্রাকে গুডস থাকে বা আমার এরোপ্লেনে যখন গুডস থাকে, তখন আমাকে এরকম পারমিশন নিতে হবে পোর্ট অথরিটির কাছ থেকে, বা এয়ারপোর্ট অথরিটি বা ল্যান্ড পোর্ট অথরিটি, ওদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে হচ্ছে আমি মানে ডিপার্ট করতে পারবো। আর আমি যখন গুডস গুলোকে লোড বা আনলোডিং করব, মানে ধরেন আমি এয়ারপোর্টে এনেছি গুডস গুলোকে, এখন গুডস গুলো হচ্ছে সব আমার মানে এরোপ্লেনে তোলা হচ্ছে। সো এই যে তোলা হচ্ছে এরোপ্লেনে বা এরোপ্লেন থেকে নামানো হচ্ছে এক্সপোর্টেড ইম্পোর্টেড গুডস গুলোকে, তখন তার সামনে কাস্টমস থেকে একজন নমিনেটেড একজন অফিসার থাকবে, যাকে অ্যাপ্রোপ্রিয়েট অফিসার বলে। এটা একটা সংজ্ঞা আছে নিচে, সো এটা আমি আজকে দেখাবো না, নেক্সট ক্লাসে হয়তো দেখাবো। সো কাস্টমস অথরিটির সামনে গুডস গুলোকে নামানো হবে বা তোলা হবে, মানে কাস্টমস এর কেউ আমার সামনে নেই, আমি একা একাই সবকিছু করে যাব, এটা হবে না। অবশ্যই কাস্টমস থেকে যথাযথ যার যেই অফিসারদের থাকার কথা, যাদেরকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অফিসার বলছি, ওনাদের থাকতে হবে, তাদের সামনে আমি আমার গুডস গুলোকে লোডিং বা আনলোডিং করব। এবং কাস্টমস থেকে এটা বলে দেওয়া হয় যে আমার গুডস গুলো আমি কোন টাইমে, মানে কোন ডেটে এবং কোন টাইমে আমি লোডিং বা আনলোডিং করতে পারবো, এবং আমাকে এটা এক্স্যাক্টলি কিন্তু ওই ডেটেই করতে হবে। আমি ইচ্ছা মতো আজকে একটা হলিডে ফোন দিয়ে বললাম যে আমি হয়তো এখন আমার গুডস গুলোকে লোডিং করব আমার শিপে, এইভাবে করে হবে না। কাস্টমস অথরিটি যেটা বলে দিবে, যেদিন বলে দিবে সেই দিনই আমাকে এই লোডিং আনলোডিং এর কাজগুলো করতে হবে। এবং হচ্ছে কাস্টমস অথরিটি যে প্লেসে এটা বলছে, মানে অবভিয়াসলি কাস্টমস স্টেশনের কোন একটা প্লেসে, সো ওই প্লেসে আমাকে করতে হবে। সো এখানে অনেক সময় যে স্মাগলিং গুলো হয় আমরা জানি, আমাদের তো আসলে রুট ঠিক করে দেওয়া থাকে, কিন্তু আমরা কাস্টমস এর চোখ এড়ানোর জন্য অন্য রুট দিয়ে গুডস গুলোকে আনি, এনে হচ্ছে কাস্টমস এর চোখ ফাঁকি দিয়ে, ট্যাক্স ফাঁকি দিয়ে গুডস গুলোকে বাংলাদেশে ঢুকিয়ে আনি, সেগুলো করা যাবে না। সেগুলো পরে দেখাবো আস্তে আস্তে, আর এখন তো ছোট করে একটু বলে যাচ্ছি। তো এটাই আর কি যে আমি যাই করি না কেন, আমি আমার হয়তো কোনো মানে গুডস বাংলাদেশে আসছে বা চলে যাচ্ছে, সো আমার অলওয়েজ এটার জন্য কাস্টমস অথরিটির পারমিশন দরকার, পারমিশন নিয়ে তারপর আমি ডিপার্ট করতে পারবো। এবং তাদের কোনো অ্যাপ্রোপ্রিয়েট অফিসারের সামনেই আমি গুডস লোডিং বা আনলোডিং এর কাজ করবো, এবং ওরা যেই টাইম বলে দিচ্ছে যে তুমি হয়তো রবিবার দিন সকালবেলা এই টাইম থেকে হচ্ছে তোমার গুডস গুলো আনলোডিং করতে পারবে, তখনই আমি করব। সো ওরা যেটা বলে দিচ্ছে না, তার বাইরে আমি যেতে পারবো না। তো এখানে জাস্ট এতটুকুই ছিল আর কি একটা প্যারার মধ্যে। আরো আসলে এখানে বেশ কিছু আছে, সো আই হোপ যে আপনাদের পরে আমি যখন ক্লাসগুলো নিতে পারবো, নেক্সট উইকে পারবো না, এখন পর্যন্ত জানি এটাই। আর তারপরে তো আপনাদের প্রেজেন্টেশন আছে, এটাও বলে দিয়েছি। সো এরপরে আরো আমি 4টার মতো ক্লাস পাবো, সো 4টা ক্লাস অ্যাকচুয়ালি মোর দেন এনাফ, আমার হয়তো পুরো 4টা ক্লাস লাগবেও না কাস্টমার সার্ভিস পড়ানোর জন্য, তার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে যতটুকু আছে। আচ্ছা, যদি কারো প্রবলেম না থাকে তাহলে আমি শেষ করে দিব, আর যদি প্রবলেম থাকে কোনো তাহলে আমাকে বলতে পারেন।
কারো কি প্রবলেম নেই? তাহলে কি আমি ক্লাস শেষ করে দিব? জি ম্যাম। Yes, miss. আচ্ছা, আমি একটু তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। বারবার ফোন। আচ্ছা, আগে কল করছি সেকশন এ তে। সেকশন এ রা আগে রেসপন্ড করবেন, তারপরে সেকশন বি। আচ্ছা, আইডি 37, Present, ma'am. 127, 127 অ্যাবসেন্ট। আচ্ছা, তারপর আইডি 35, প্রেজেন্ট ম্যাম। 45, Yes, ma'am. 45 আছেন? Yes, miss. ঠিক আছে। তারপর হচ্ছে আইডি 61, Yes, ma'am. 77, Present, ma'am. 101, Yes, ma'am. 131, আইডি 131। আচ্ছা, 153, Present, ma'am. 169, Present, miss. 171। Present, miss. আচ্ছা, আইডি 1, 23rd ব্যাচ। Present, ma'am. আইডি 5, Present, miss. 7, Present, miss. 11, ইয়েস ম্যাম। 19, Yes, miss. 21, Present, ma'am. 23, Present, ma'am. 25, Present, ma'am. 27, Present, ma'am. 31, Present, ma'am. 33, প্রেজেন্ট ম্যাম। 35, Present, ma'am. 41, Present, ma'am. 45, আইডি 45। Ma'am, 45 chat চ্যাট box এ বক্সে লিখেছে। লিখেছে। আচ্ছা, 51, Ma'am, আইডি 51, 51। miss 51 chat box এ লিখেছে। 51 ও চ্যাট বক্সে লিখেছে? এতজন চ্যাট বক্সে লিখেছে? আচ্ছা, ঠিক আছে। তারপর আইডি 53, 53,
ম্যাম আইডি 53 সাবিত সিএমএইচ এ গিয়েছে ম্যাম, আমাকে টেক্সট করে গিয়েছে ওর অ্যাটেন্ডেন্সটা বলে দিতে। আচ্ছা, তারপর আচ্ছা 59, Present, ma'am. 61, প্রেজেন্ট ম্যাম। 65, Present, ma'am. 67, Yes, ma'am. 69, Yes, ma'am. 75, 75, Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, তারপর 77, Present, ma'am. 79, Yes, miss. 89, Present, miss. 91, ID 91, Present, miss. Present, miss. 93, 95, Present, ma'am. 97, 101, 101, 101 নেই, Ma'am, 97 present. হ্যাঁ দিয়েছি। 101 নেই, 109, Present, ma'am. 111, Yes, ma'am. 15, 13, ma'am. 100 আচ্ছা 119, Present, ma'am. 15 present, ma'am. 15 present. হ্যাঁ দিয়েছি। 125, Ma'am. Miss 119 present. Present, ma'am. আচ্ছা 127 আছেন, দিয়েছেন। আচ্ছা 129, Present, ma'am. 131, Present, ma'am. 133, Present, ma'am. 137, Present, ma'am. 143, 143, 145, Yes, ma'am. ঠিক আছে। সেকশন এ আপনারা তাহলে চলে যেতে পারেন। ম্যাম আইডি 127 প্রেজেন্ট। আমার মাইক্রোফোনের পারমিশন গ্র্যান্ট হয় নাই। দিয়েছি দিয়েছি দিয়েছি।